আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ক্লাস স্টার্ট করব। আহ আজকে ক্লাসের টপিক হচ্ছে, আমরা অন্যান্য সময় প্র্যাকটিস করে থাকি। আজকে প্র্যাকটিসের জায়গায় প্রথমে আপনাদেরকে কিছু জিনিস পড়াবো, কিছু টিপস বা স্ট্র্যাটেজিস যেটাই বলেন না কেন সে ব্যাপারে কথা বলবো। এরপরে যদি সময় থাকে তাহলে আমাদের একটা হোমওয়ার্ক ছিল, সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। সো আমরা কোর্সটা স্টার্ট করি অগস্ট মাসে, অগস্টের সেকেন্ড উইক থেকে, 11 তারিখ থেকে। তো আমাদের এই কোর্সে আমাদের প্রথম গোল ছিল আমরা আগে স্পোকেন ইংলিশটা শিখবো, স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করব এবং ভার্বালি কমিউনিকেট করব। এটা ছিল আমাদের প্রথম গোল। তো আমরা প্রথম প্রায় 1 মাসের মতো আমরা এটা করেছি। আমরা বিভিন্ন প্র্যাকটিস করেছি, আমরা ভোকাবুলারি শিখেছি, ফ্রিল্যান্স রিলেটেড কথাবার্তা শিখেছি, কিভাবে বায়ার সেলার একজন আরেকজনের সাথে কথা বলবে, বেসিক কনভারসেশন, বেসিক নেগোসিয়েশন, এই জিনিসগুলো শিখেছি। এখন আমরা সেকেন্ড পার্টে আসছি। সেকেন্ড পার্টে আমরা বিজনেস কমিউনিকেশন শিখব। এখন ইংলিশ কমিউনিকেশন আর বিজনেস কমিউনিকেশনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ইংলিশ কমিউনিকেশনটা হয় সাধারণ যে কথাবার্তা আমরা বলি সেটা, কিন্তু বিজনেস কমিউনিকেশনটা আরো অনেক প্রফেশনাল সাউন্ড করে, আরো অনেক কনফিডেন্ট সাউন্ড করে। যখন আপনাকে আপওয়ার্ক বা এনি অনলাইন মার্কেট প্লেস থেকে যখন আপনার ভিডিও ইন্টারভিউ হবে, শুধু অনলাইন মার্কেট প্লেসই না, আমি বলবো যে কোনো ধরনের কোম্পানি থেকে যখন আপনার ইন্টারভিউটা হবে, তখন আপনি যতটা প্রফেশনাল, যতটা কনফিডেন্ট সাউন্ড করবেন এবং আপনার ওয়ার্ড চুজিং, আপনার এটিকেট কেমন হবে, এইগুলোর উপরেও কিন্তু একটা ইভ্যালুয়েশন হয়। আপনি আপনার স্কিলস কতটা শো করতে পারছেন, আপনি কতটুকু বোঝাতে পারছেন, বা আপনার ম্যানেজমেন্ট কেমন, আপনি কিভাবে ম্যানেজ করেন কাজ, এই সব কিছু প্রফেশনাল ওয়েতে আপনাকে ডিসকাস করতে হবে বা বলতে হবে। আপনার ইন্টারভিউয়ার যখন আপনাকে কোশ্চেন করবে যে হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস টুল, আপনি যদি জাস্ট নর্মালি বলেন যে আই থিঙ্ক দিস ইজ দিস, ইয়াস দ্যাট, বাট এভাবে না বলে কিভাবে আপনি প্রফেশনালি বলবেন, সেটা গিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। আর এটা ছাড়াও আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো নেগোসিয়েশন, বাজেট ইস্যু, টাইমলাইন ইস্যু। নেগোসিয়েশনটা কিভাবে আপনি পোলাইটলি না বলবেন আর কিভাবে পোলাইটলি গিয়ে নেগোসিয়েট করবেন, এটাও ইম্পর্টেন্ট। কারণ কোম্পানির যে বাজেট থাকে, বা সেটা শুধু কোম্পানি না, আপনাকে যে কোনো ফ্রিল্যান্সার যখন আপনাকে কোনো বায়ার হায়ার করবে, একটা নেগোসিয়েশন থাকেই, চলে আসে। এই ক্ষেত্রে যদি এমন হয় যে একদমই আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিভাবে মানা করবেন, সেটা গিয়ে পোলাইটলি মানা করবেন অ্যাকচুয়ালি, সেটা আজকে দেখানো হবে। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো, তাই না? মাইকে কোনো ইস্যু কি আছে? না আপু, ক্লিয়ার। আচ্ছা, ওকে, ফাইন। নোটগুলো অন করবো, মিনিট।
লো রোচে টক না করে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনি করতে পারেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, ম্যাম। বোঝা যাচ্ছে। অলরাইট। আচ্ছা, আমি আপনাদের কাছকে কয়েকটা ফাইল দেখাবো। তার মধ্যে ১ম ফাইল হচ্ছে এইটা যে কিভাবে আপনার ভিডিও ইন্টারভিউতে হচ্ছে আপনি ভালো করতে পারবেন। সেটার টিপস আর ট্রিক্সটা কি? কিভাবে হচ্ছে নিজেকে হচ্ছে প্রেজেন্ট করতে পারবেন। ওকে। ১ম এ হচ্ছে যখন এটা ভিডিও ইন্টারভিউর জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল সেটআপ। অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকবেন বা যখন আপনার ইন্টারভিউ টাইমটা সেট হবে, যেকোনো সময় হচ্ছে যেহেতু নেটওয়ার্কের আ কোনো আ কি বলে ওটাকে আ কনস্ট্যান্ট থাকে না, অনেক সময় ঝামেলা করে। আপনার ইন্টারভিউতে যাতে কোনো ইন্টারাপশন না হয় এটার জন্য একটা ব্যাকআপ রাখবেন। ওকে? নেক্সট হচ্ছে ওয়েবক্যাম। আ সাধারণত ল্যাপটপে হচ্ছে গিয়ে আপনার ওয়েবক্যাম তো থাকেই অলরেডি। আর যারা পিসি ইউজ করেন তাদের ক্ষেত্রে হয়তো ওয়েবক্যাম আপনারা চাইলে এক্সটার্নাল, এমনিতেও ল্যাপটপের জন্য চাইলে এক্সটার্নাল এইচডি ক্যামেরা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি বাট আমার সাজেশন হচ্ছে আগে আপনারা একটা সার্টেন লেভেলে আসার পরে হচ্ছে এই ইনভেস্ট গুলা করবেন। ১ম এ স্টার্ট করবেন বেসিক দিয়ে। অ্যান্ড অবশ্যই ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করবেন যেটা নয়েজ ক্যানসেলিং থাকে। যাতে করে তারা ক্লিয়ারলি বুঝতে পারে। কারণ আ আপনার কথা ঠিকঠাক মতো শুনতে পারা, এক তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছেই। তার থেকে বড় কথা এখন যদি কথাই আপনি ঠিকমতো শুনতে না পারেন, দেখা যায় যে আপনার কাজে অসুবিধা হতে পারে। ওকে। দ্য নেক্সট ওয়ান ইজ আপনি একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। আর হচ্ছে অবশ্যই কোয়াইট এনভায়রনমেন্ট এ থাকবেন। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড মোডে চেষ্টা করবেন হচ্ছে সাধারণত Google বা Zoom এ built in একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়। কোনো কারণে যদি সেটা কাজ না করে চেষ্টা করবেন পিছনে হোয়াইট ওয়াল, মানে পিছনে কোনো রকমের কোনো আ মানে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড রাখার। ঠিক আছে? এটা চেষ্টা করবেন। লাইটিংটা যেন ভালো থাকে সেটাও একটা বড় ব্যাপার। এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর
যখন হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর জন্য যে সফটওয়্যার বা যেটাতে তারা কমফোর্টেবল ফিল করে, সেটা জুম, গুগল মিট অথবা মাইক্রোসফট টিম, যেটাই হোক না কেন, এই ব্যাপারে আগে থেকে ফ্যামিলারাইজড থাকবেন। কারণ এক এক রকম। গুগল মিট ইউজ করা যতটা ইজি, তার থেকে আমার কাছে পার্সোনালি মনে হয় আপনার মাইক্রোসফট টিমস আর একটু ডিফিকাল্ট। এরকম সেটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে তারা কি ধরনের প্ল্যাটফর্ম ইউজ করতে চাচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে কি প্রফেশনাল অ্যাটায়ার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন, মানে আমি এটা বলছি না যে একদম স্যুট কোট পরে হচ্ছে আপনাকে ইন্টারভিউটা দিতে হবে বা এরকম, এটা আমি বলছি না। নর্মাল বেসিক যেই একটা অ্যাটায়ার থাকে সেটা পরে হচ্ছে কি ড্রেস নাইসলি, এটাই হচ্ছে কথা। অ্যান্ড মানে ক্লিন অ্যান্ড ওয়েল গ্রুমড অ্যাপিয়ারেন্স এর মধ্যে থাকবেন, যাতে করে আপনাকে দেখে ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ, আপনি এই ইন্টারভিউটাতে গুরুত্ব দিচ্ছেন। আপনি যদি একদম উস্কো খুস্কো ভাবে, অগোছালো ভাবে যান, তাহলে তাদের কাছে মনে হতে পারে যে ইউ আর নট ইভেন সিরিয়াস অ্যাবাউট দিস ইন্টারভিউ। ঠিক আছে? অ্যান্ড এগুলোর উপরেও ইভ্যালুয়েশন হয়। সেকেন্ডলি, যখন কথা বলবেন ইন্টারভিউয়ারের সাথে, অলদো ভার্চুয়াল, যদি আপনাদের ফেস টু ফেস হয় সেক্ষেত্রেও সবসময় আই কন্ট্যাক্টে কথা বলবেন। কখনোই এদিক ওদিক তাকিয়ে কথা বলবেন না। কখনোই হচ্ছে আপনার আহ ডিস্ট্রাকশন, মানে আপনি ডিস্ট্রাক্টেড বা কথা শুনছেন না, অন্যদিকে তাকিয়েছেন, এটা করবেন না। অনেক সময় এমন হয় যে অন্য একজন কথা বলছে, আমরা শুনছি, আমরা আমাদের মতো ওই ওই টপিকে ভাবতে থাকি, অন্যদিকে তাকিয়ে। ইন্টারভিউ টাইমে এই কাজটা করবেন না। এটাতে মনে হয় যে ইউ আর ডিসরেসপেক্টিং দ্য ইন্টারভিউয়ার। ওকে? এরপর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, যেটা হচ্ছে আমরা শেখাই এখানে, যেটা আমরা প্র্যাকটিস করি। সোজা কথায় এমন ভাবে কথা বলবেন যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সাউন্ড প্রফেশনাল। ট্রাই করবেন কোন রকমের কোনো স্ল্যাং, তারপর হচ্ছে এই ধরনের ইনফর্মাল ওয়ার্ড ব্যবহার না করার। সাপোজ ব্রো, ডুড, হেই ম্যান, হোয়াটসঅ্যাপ, এগুলো ব্যবহার করবেন না। এগুলো আনপ্রফেশনাল। এই জিনিসগুলো ব্যবহার করবেন না, এগুলো হচ্ছে ইনফর্মালও। যখন আপনাকে কোনো এজেন্সি থেকে হচ্ছে, স্পেশালি যখন কোনো এজেন্সি থেকে আপনার ইন্টারভিউ নেবে, অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং অ্যাজ এন আপনার ইন্টারভিউ আপনাকে কি কোশ্চেন করছে, আপনাকে সেভাবে অ্যান্সার দিতে হবে। কারণ আপনার বেশিক্ষণ আপনি ভাবার টাইম পাবেন না, তাই না? আপনাকে কোশ্চেন করা হবে এবং আপনাকে অ্যান্সার ওভাবে দিতে হবে। এর জন্যই হচ্ছে রিসার্চ অ্যানালাইসিসটা জরুরি। আপনি অবশ্যই আগে থেকে জানবেন যে কি ব্যাপারে ইন্টারভিউ হবে, আপনার জব ডেসক্রিপশন, এগুলো আপনি আগে থেকেই জানবেন। অ্যান্ড কোম্পানি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং সবকিছু জেনে রিসার্চ করে হচ্ছে গিয়ে আপনি ইন্টারভিউটা দিতে বসবেন। তাহলে আপনি কথার মাঝখানে আউট অফ ওয়ার্ডস হয়ে যাবেন না। এরপর হচ্ছে সব সময় কনফিডেন্ট সাউন্ড করবেন। ইভেন দো এমন হতে পারে যে অনেক কিছু আপনি হয়তো জানেন না, বা এমন হতে পারে যে আপনি ফ্যামিলিয়ার না, এটা হতেই পারে। কারণ অনেক কোম্পানি অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে, অনেক কিছু আছে, বা অনেক ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও দেখবেন যে আপনার যে কাজটা আছে কিছু জিনিসে আপনি আপনি ফ্যামিলিয়ার না। বাট ট্রাই করবেন কনফিডেন্ট হওয়ার। আপনার কারণ আপনি চাইলে জিনিসটার উপর স্টাডি করার কিছুটা টাইম পাবেন। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি সুন্দরভাবে বলতে পারেন যে I am not really familiar with this software now, but I can study about it. So is it possible for you to give me a little bit time? এভাবে হচ্ছে জিজ্ঞেস করবেন। অথবা আপনার কাছে যদি কোনো অল্টারনেট থাকে, আপনি সেটাও সাজেস্ট করতে পারেন যে I usually use this, but I would definitely like to try your recommended software, but I'll be needing a little bit time to study about it or to get familiarized with this. ঠিক আছে? এরপর হচ্ছে আপনার, যেটা একটু কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আপনার ক্লায়েন্ট রিসার্চ করবেন অবশ্যই। আর হচ্ছে আপনার যে স্কিল আর আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা
ভালোভাবে ডেমনস্ট্রেট করবেন, হাইলাইট করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে যে প্রজেক্টের উপর কাজ দেওয়া হবে সেই প্রজেক্টের ব্যাপারে হচ্ছে আগে কোনো কাজ করে থাকলে সেটা রেফারেন্স দিবেন, কত বছর কাজ করেছেন সেটা বলবেন, কি কি ধরনের কাজ করেছেন, আপনার অ্যাচিভমেন্ট সবকিছু সুন্দরভাবে গুছিয়ে বলবেন। নট টু লং, নট টু শর্ট, বাট অবশ্যই রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আর আপনার ওই রিলেটেড অ্যাচিভমেন্ট আপনাকে হচ্ছে গিয়ে শো করতে হবে, ঠিক আছে? পোর্টফোলিও রাখবেন সাথে, যাতে করে দেখাতে পারেন। আর এই তো, এরপর পোস্ট ইন্টারভিউ ফলো আপ সেটা হচ্ছে গিয়ে যখন শেষ করবেন আপনাদের ইন্টারভিউ শেষে সুন্দরভাবে হচ্ছে গিয়ে শেষ করবেন, থ্যাংক ইউ বলবেন, বলতে পারেন যে আই এম রিয়েলি it was nice talking to you, thank you for having me, we'll see you soon, I would like to collaborate with you soon, এই ধরনের কথাবার্তা বলবেন। কি কি বলবেন আরো অনেক ধরনের ওয়ার্ড আছে, আমি হচ্ছে এর পরের ফাইলটাতে দেখাবো। এরপর আপনার সাথে তারা হচ্ছে ফার্দার কমিউনিকেশনের জন্য, কোশ্চেনের জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। প্রম্পটলি রেসপন্ড করার ট্রাই করবেন। আর তাদের যে ওয়ার্কিং আওয়ার আর মানে টাইম জোন এক জায়গায় এক এক রকম থাকে, সো এই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন ওই টাইম জোনের মধ্যে রেসপন্ড করা। সাধারণত তাদের ডে টাইম তাদের যে ওয়ার্কিং আওয়ার সেটা হচ্ছে আমাদের নাইট টাইম। তো আই নো একটু মানে ঝামেলার, বাট এটা করলে আপনাদের জন্যই হচ্ছে ভালো হবে। ট্রাই করবেন অ্যাক্টিভ থাকার আর হচ্ছে প্রম্পটলি রেসপন্স করার, কারণ আপনি যত দ্রুত রেসপন্ড করবেন আপনার অনবোর্ডিংটা তত দ্রুত হবে, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন? জি ম্যাম। আমি বুঝিনি, কোনো কোয়েশ্চেন আছে কি? ম্যাম আছে। হ্যাঁ, করতে থাকেন। গুগল মিটের মতো গুগল মিট, জুম, আর কি কি প্ল্যাটফর্ম আছে ম্যাম? মাইক্রোসফট টিম। মাইক্রোসফট টিম, আর আই ডোন্ট থিঙ্ক আর কোনটা আছে, অনেক অফিসের নিজস্ব ইয়া থাকে। আর একটা হচ্ছে গো টু মিটিং। আমি এখন পর্যন্ত গো টু মিটিং, তারপর হচ্ছে হ্যাঁ গো টু মিটিং, এগুলো হচ্ছে আমি ব্যবহার করছি এখন পর্যন্ত। মাইক্রোসফট টিম আমার কাছে পার্সোনালি, মাইক্রোসফট টিম আর গো টু মিটিং কমপ্লিকেটেড লাগে রাদার দেন গুগল মিট আর জুম। গুগল মিটের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, সরি, জুমের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে জুম মাঝে মাঝে আপনার গ্লিচ করে, মাঝে মাঝে অডিও, এই প্রবলেমগুলো এক্সটার্নাল যে কোনো ইস্যু গুলাতে হচ্ছে গুগল মিট একটু ইস্যু করে। তো জুম হচ্ছে ইস্যু করে, নট গুগল মিট, সরি। এর জন্যই হচ্ছে আমি প্ল্যাটফর্ম সুইচ করে আপনাদেরকে এখন গুগল মিটে পড়ে, কারণ এখন আর ওই মাইক্রোফোন ইস্যু এগুলো নিয়ে আর মানে ঝামেলা হয় না। জি ম্যাম। আর হচ্ছে ইন্টারভিউ এর আগে কি সময় দিবে আমাদের, না ইনস্ট্যান্ট ইন্টারভিউ কল করবে? না, আপনাদেরকে অবশ্যই হচ্ছে 2 days 2 ওয়ার্কিং ডেজ এরকম দিবে। একটা ব্যাপার, ওয়ার্কিং ডেজ, বিজনেস ডেজ, এই ব্যাপারগুলোতে খেয়াল করবেন। আপনাদেরকে প্রজেক্টের জন্য সময় দেওয়া হবে যে এতদিন সময়। যদি বলে 2 days, আপনাকে কোশ্চেন করতে হবে ইজ ইট 2 ওয়ার্কিং ডেজ অর 2 বিজনেস ডেজ, কারণ আপনার উইকেন্ড আর যে টাইম জোনের সাথে বা যে রিজিয়নের সাথে আপনি ডিল করছেন তাদের উইকেন্ড সেম না। ওদের স্যাটারডে সানডে যেমন ছুটি, আমাদের ছুটি হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, ঠিক আছে? তো তো ওয়ার্কিং ডেজ এর ব্যাপারে হচ্ছে ক্লিয়ার থাকবেন। 2 days মানে হচ্ছে স্যাটারডে সানডে হতে পারে, কিন্তু 2 ওয়ার্কিং ডেজ মানে কিন্তু মানডে অ্যান্ড টিউসডে। ওকে, তো এটা হচ্ছে ইয়েস। ওয়ার্কিং ডে আর বিজনেস ডেজ, ওয়ার্কিং ডেজ আর বিজনেস ডেজ, বিজনেস ডেজ বেসিক্যালি ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ওয়ার্কিং ডেজ হচ্ছে ওভারঅল সমস্ত ক্ষেত্রে। তো আপনি চাইলে ওয়ার্কিং ডেজই ব্যবহার করতে পারেন, বিজনেস ডেজও ব্যবহার করা হয়, বাট ওয়ার্কিং ডেজ ইজ ফাইন। ওয়ার্কিং ডেজ বললেই বোঝা যাবে। জি ম্যাম। দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।
আর পোর্টফোলিও বলতে আমার পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে সেটা আলাদা একটা ট্যাবে ওপেন করে রাখবো, তাই তো? হ্যাঁ, পোর্টফোলিও এখন আপনাদের কার কেমন পোর্টফোলিও বা এটা আমার আইডিয়া নেই। তো এটা আপনারা হচ্ছে অনেকে ইমেইলের মধ্যে দিয়ে দেয়, অনেকে ড্রাইভে, আই ডোন্ট নো কিভাবে পোর্টফোলিও, বাট ট্রাই করবেন কিছু এক্সাম্পল রাখার। সিভিতে তো নিশ্চয়ই থাকবে আপনার কাজ, বাট লেটেস্ট যে কাজ করেছেন যেটাতে আপনার অ্যাচিভমেন্ট হয়েছে সেই ধরনের কাজগুলো হচ্ছে হ্যান্ডস অন রাখার ট্রাই করবেন, যাতে করে ইমিডিয়েটলি বলতে পারেন যে হ্যাঁ আমি এরকম টাইপ কাজ আগে করেছি অ্যান্ড আমার আমার কাজের কারণে তাদের এই ধরনের বেনিফিট হয়েছে। ওকে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। এখন হচ্ছে কিভাবে প্রফেশনাল টোনে, নর্মাল জিনিস প্রফেশনাল টোনে কিভাবে বলবেন। অলরাইট, এখানে আমি 30টা এক্সাম্পল দিচ্ছি। প্রথমে দেখেন, নর্মালি আমরা যেটা বলি নর্মাল, ক্যান ইউ সেন্ড মি দ্যাট ফাইল। কিন্তু যখন হচ্ছে আপনি প্রফেশনালি কাউকে জিজ্ঞেস করবেন, আপনার কোনো কলিগকে অথবা আপনার রিক্রুটার অথবা আপনার ক্লায়েন্টকে, আপনি এটা বলতে পারেন যে কুড ইউ প্লিজ ফরওয়ার্ড দ্য ফাইল টু মি, দেন আই নিড সাম হেল্প উইথ দিস। বাট ইন প্রফেশনাল সেন্স আপনি বলতে পারেন আই উড অ্যাপ্রিসিয়েট ইয়োর অ্যাসিস্ট্যান্স উইথ দিস ম্যাটার। আমরা সাধারণত ক্যাজুয়ালি হচ্ছে এটা বলি আই নিড সাম হেল্প উইথ দিস, ক্যান ইউ হেল্প মি। বাট প্রফেশনালি আমরা এভাবে কথা বলি অ্যান্ড এটা শুনতে ভালো শোনায়। ইন্টারভিউর ক্ষেত্রেও হচ্ছে এভাবেই বলার চেষ্টা করবেন। তারপর দেখেন লেট মি নো ইফ ইউ আর ফ্রি। এটা আমরা অফেন মানে আমরা এভরি আদার টাইম ইউজ করি, কিন্তু যখন হচ্ছে আপনি প্রফেশনালি বলবেন তখন সেটা হবে কাইন্ডলি ইনফর্ম মি অফ ইয়োর অ্যাভেলেবিলিটি। ওকে, তারপর দেখেন সরি আই কান্ট মেক ইট, মানে হচ্ছে আমি এটা করতে পারবো না। প্রফেশনালি হবে হচ্ছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম আনএবল টু অ্যাটেন্ড অর আই এম কারেন্টলি আনঅ্যাভেলেবল। ওকে, তারপর হচ্ছে গেট ব্যাক টু মি ওয়েন ইউ ক্যান। প্রফেশনালি প্লিজ রেসপন্ড অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। তার মানে হচ্ছে যখনই সময় পাবে আমাকে আমার সাথে যোগাযোগ করবে। এটা আর্জেন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে দ্যাটস আ ব্যাড আইডিয়া। যখন আপনি কোনো টিমের সাথে কাজ করবেন, দ্যাটস আ ব্যাড আইডিয়া, আপনি ধরেন নতুন টিমে, দ্যাটস আ ব্যাড আইডিয়া বলার থেকে আপনি বলতে পারবেন যে আই বিলিভ দেয়ার মে বি পটেনশিয়াল চ্যালেঞ্জেস উইথ দিস অ্যাপ্রোচ, ক্যান উই ডু সামথিং নিউ অর ক্যান উই ডু সামথিং এলস, ক্যান উই ট্রাই সামথিং এলস। এভাবে হচ্ছে বলবেন, তাহলে জিনিসটা আসলে রুড শোনাবে না। ওকে, এরপর হচ্ছে আই ডোন্ট নো। এটার প্রফেশনাল অ্যান্সার হচ্ছে আই এম নট সার্টেন এট দিস মোমেন্ট বাট আই উইল লুক ইনটু ইট। তার মানে হচ্ছে আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমি এটার ব্যাপারে দেখবো। ডিরেক্ট আই ডোন্ট নো বলার থেকে এটা বলাটা বেটার। এরপর আসছে হচ্ছে আই উইল চেক ইট আউট, মানে আমি দেখবো। এটা হচ্ছে আই উইল রিভিউ দ্য ইনফরমেশন অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক। চাইলে আপনি এখানে আরো অ্যাড করতে পারেন আই উইল রিভিউ দ্য ইনফরমেশন অ্যান্ড প্রোভাইড দ্য ফিডব্যাক অ্যাট মাই আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। দেন ইউ আর রং। ইউ আর রং যখন আপনি বলতে পারেন আপনার সাথে যাদের ক্লোজ সম্পর্ক তাদেরকে আপনি বলতে পারেন ইউ আর রং, বাট এইসব ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আই বিলিভ দেয়ার মে বি আ মিসআন্ডারস্ট্যান্ডিং, আই বিলিভ দেয়ার ক্যান বি আ লিটল বিট there might be some other ways to do it. আমি লিখে দিই এখানে because misunderstanding এর সাথে সাথে। ওকে, এরপর হচ্ছে লেটস ফিক্স দিস। লেটস ফিক্স দিস মানে হচ্ছে চল এটা ঠিক করি। আর প্রফেশনালি এটা হচ্ছে বলা হয় লেটস অ্যাড্রেস দ্য ইস্যু।
লেটস অ্যাড্রেস দ্য ইস্যু। আসলে এটা ডিরেক্ট সিনোনিম না, বাট লেটস অ্যাড্রেস দ্য ইস্যু দিয়ে বোঝা যায় যে ইস্যুটা আপনি অ্যাড্রেস প্লাস রিজলভও করবেন, এটাই। দেন আই ডোন্ট কেয়ার, এটা আপনি হচ্ছে যদি আপনার বসকে বলেন আই ডোন্ট কেয়ার, জিনিসটা ভালো শোনায় না। শুধু আপনার বস কেন, আপনার থেকে যারা একটু হায়ার লেভেলে আছে তাদেরকেও যদি বলেন, অথবা অপরিচিত কাউকেও বলেন, দ্যাট ডাজন্ট সাউন্ড গুড। এর জন্য আপনি বলতে পারেন আই অ্যাম ইনডিফারেন্ট টু দ্য আউটকাম অফ দিস ম্যাটার। অর আপনি এটাও বলতে পারেন আই থিঙ্ক আই হ্যাভ আদার পার্সপেক্টিভস অন দিস, আই থিঙ্ক উই ক্যান অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সবগুলো একদম এক্সাক্ট সিনোনিম না, কিন্তু কাছাকাছি মিন করে। এরপর আসে দ্যাট স্কুল, এটার প্রফেশনাল হচ্ছে দ্যাট সাউন্ডস ফেভারেবল, দ্যাট সাউন্ডস অ্যামেজিং, দ্যাট সাউন্ডস প্রমিজিং, সাউন্ডস লাইক আ সলিড প্ল্যান, অনেক ধরনের ভাবেই বলা যায়। দেন হচ্ছে উই নিড টু হারি আপ, এটার হচ্ছে উই শুড এক্সপিডিট দ্য প্রসেস। দেন নর্মালটা হচ্ছে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, এরপরে হচ্ছে আই উইল কনসিডার ইয়োর সাজেশন, এটা হচ্ছে প্রফেশনালি বলা। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, এটাও ব্যবহার হয়, এটাও যে একদম খুব রুড তা না, বাট এটা বেটার। আই উইল কনসিডার ইউর সাজেশন। তারপর হচ্ছে ক্যান ইউ ডু দিস, এটার থেকে উড ইউ বি এবল টু হ্যান্ডেল দিস টাস্ক। দেন থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স, এটা বলতে পারেন। দেন লেট মি নো, অ্যান্ড এটা হচ্ছে প্লিজ ইনফর্ম মি, অর হচ্ছে প্লিজ লেট মি নো, প্লিজ লেট মি নো বললেও হয়, প্লিজ ইনফর্ম মি বললেও হয়। দেন আই নিড টু টক টু ইউ, এটার থেকে হচ্ছে আপনি যদি আপনার কোনো কলিগ বা কোনো টিম মেম্বার ও আপনার ক্লায়েন্টের সাথে ইয়ে করতে চান, আপনি বলবেন হচ্ছে আই উড লাইক টু স্কেডিউল আ ডিসকাশন উইথ ইউ। ওকে, তো এরকম এখানে হচ্ছে আরো 30টার মতো আছে। এখানে পুরো 30টা আছে। আমি কি প্রত্যেকটা পড়বো নাকি আপনারা এটা পড়ে নিতে পারবেন? ম্যাম আমরা করে নিতে পারবো, প্রবলেম হলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। ওকে, আই থিঙ্ক দ্যাটস বেটার, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এগুলো প্রতিটা পড়ার থেকে আপনাদের থেকে কোয়েশ্চেন নেওয়াটা বেটার, কারণ সেম জিনিসগুলাই আগে পিছে আছে। Wait. Same text. ওকে, চলে যাচ্ছি নেক্সট। তাতে নেক্সট হচ্ছে আমরা দেখি প্রফেশনাল ভার্সেস নর্মাল। এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কিভাবে প্রফেশনাল আর নর্মাল কনভারসেশনের মধ্যে কি কি ধরনের ওয়ার্ডের ডিফারেন্সটা থাকে। একটু ভারী ভারী ওয়ার্ড হচ্ছে ব্যবহার করা হয়। এটা না, no, no, no. Wait, এক সেকেন্ড, ফাইল ওপেন করছি। ম্যাম একটা কোশ্চেন নেবেন? জি অবশ্যই। টেকনোলজি বা সফটওয়্যার বলতে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সফটওয়্যার গুলো আছে ওইগুলোকে বোঝালেন আপনি? প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস থাকে, বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে আপনার প্রোগ্রেস ট্র্যাক করার জন্য। একটা কমন হচ্ছে আই থিঙ্ক ট্রেলো অর ট্রোসেলো, আই এম নট শিওর। এরপর মাইক্রোসফট প্রজেক্ট, এ ধরনের বিভিন্ন রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে, যেটাতে হচ্ছে যখন আপনারা টিমের মধ্যে কাজ করবেন তারা আপনার প্রোগ্রেস ট্র্যাক করতে পারবে, আপডেট এন্ড এভরিথিং ওটা সফটওয়্যারের মাধ্যমে হয়ে যাবে। ট্রেলো, আসানা, ক্লিকআপ এই জাতীয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেলো, আমি মনে হয় ট্রোসেলো বলেছিলাম, ট্রেলো। হ্যাঁ, আমি ফ্যামিলিয়ার না, আমি হচ্ছে শুধুমাত্র মাইক্রোসফট প্রজেক্ট ব্যবহার করেছি, এখনো করি, আমার কাছে ওটাই বেটার লাগে।
ওকে। আমি জাস্ট সিমিলারিটি জানতে চাচ্ছিলাম যে কাছাকাছি কিনা, এই জাতীয় কিনা। হ্যাঁ, এই সবগুলোতেই হচ্ছে গিয়ে আপনার টিম অ্যাড, সবাই অ্যাড করা থাকে। এরপরে ওখান থেকে হচ্ছে আপনি আহ ওরাই আপনাকে দেখাই দিবে। খুব ইজি জিনিসগুলো, মানে খুব যে টাফ সফটওয়্যার গুলো হ্যান্ডেল করা বিষয়টা এরকম না, খুবই ইজি। ওখানে আপনি আহ ওরা বেসিক্যালি এটা প্রজেক্ট ট্র্যাক এটা রাখার জন্য আর করে থাকে, কারণ মোস্টলি পেমেন্ট গুলো মাইলস্টোন বেসড হয় তো, আর হচ্ছে আপনার রিভিশন থাকে। তো এসব কারণে এই ধরনের আহ দরকার হয়। এনিওয়েজ, এখন হচ্ছে আমি কিছু বিজনেস রিলেটেড ওয়ার্ড বলি যেটা আপনাদের প্রতিটা ইন্টারভিউতে থাকবে। ফার্স্ট অফ অল নেগোসিয়েশন, এরপরে হচ্ছে প্রপোজাল, ডেলিভারেবলস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, পার্টনারশিপ, রেভিনিউ, ইনভেস্টমেন্ট, মার্কেট অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি, ভ্যালু প্রপোজিশন। এটা হয়তো কিছুটা কম থাকতে পারে, বাট বাকি যেগুলো বললাম সেগুলো মাস্ট থাকবে। এখন দেখেন একটা স্যাম্পল ইন্টারভিউ যদি আমি বলি, আমার এখানে সেলার যেটা বলছে যে, থ্যাংক ইউ ফর টেকিং টাইম টু মিট উইথ মি টুডে, আই উড লাইক টু বিগিন আওয়ার নেগোসিয়েশন বাই প্রেজেন্টিং আওয়ার ইনিশিয়াল প্রপোজাল ফর রিভিউ। বায়ারের কথা, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, হাউএভার could you clarify what the specific deliverables would be in the management? তো এইভাবে হচ্ছে গিয়ে আপনার এটা অ্যাডভান্সড ভার্সন, এটারই সিম্পলার ভার্সন হচ্ছে এখানে দেওয়া আছে। আপনারা এই দুটাই পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় চেঞ্জেস গুলা হয়, আর কিভাবে একটা সিম্পল কনভারসেশনকে, সিম্পল কমিউনিকেশনটাকে হচ্ছে গিয়ে আপনারা প্রফেশনাল লেভেলে নিয়ে আসতে পারবেন। কারণ আপনি সত্যি কথা যেটা, আপনি যখন প্রফেশনাল সাউন্ড করবেন, আপনার ক্লায়েন্টের আপনার প্রতি একটা কনফিডেন্ট আসবে। তারা মনে করবে যে হ্যাঁ, উনি এক্সপেরিয়েন্সড, উনি আগে হচ্ছে এই ধরনের কাজ হয়তো করেছে, বা এই ধরনের ডিল সে আগে করেছে, হি নোজ অ্যাবাউট দ্য মার্কেট। তো একটা কনফিডেন্স হচ্ছে চলে আসে। ওকে, জি তো ম্যাম। এই ফাইলটাও হচ্ছে গুগল ড্রাইভে পেয়ে যাবেন আজকের ক্লাস শেষ হওয়ার পর। এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন, কারণ এগুলো আসলে পড়ানোর কিছু নেই বেসিক্যালি, মানে এগুলো দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া কেস স্টাডিজ যে থাকে, আমি জানি না আপনারা কেস স্টাডিজ পড়েন কি পড়েন না। যারা কেস স্টাডিজ পড়ে থাকেন তারা আরো ভালোভাবে হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবেন, ওখানে আরো অ্যাডভান্স লেভেলে সবকিছু দেওয়া থাকে। তো এটা হচ্ছে আপনাদের একটা ফাইল। এখন হচ্ছে আপনাদের কারো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি কিছুক্ষণ ব্রেক নিয়ে কোয়েশ্চেন নেব। আপাতত কোনো কোশ্চেন নাই, কারণ হচ্ছে যেগুলো কোশ্চেন করা ছিল আপনি ক্লাসে ওইগুলো দেখাই দিচ্ছেন মোটামুটি। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে এগুলো এই জন্য হচ্ছে এভাবে দেখাচ্ছি বা এভাবে বলছি, কারণ হলো এরপরের যে সেশন গুলো থাকবে সেখানে আপনাদের ভিডিও ইন্টারভিউটা যখন হবে তখন আপনাদেরকে এই জিনিসগুলো এভাবে করে কথাগুলো বলতে হবে। ঠিক আছে, যার কারণে আমি আজকে এই জিনিসগুলো দেখাচ্ছি বিভিন্ন ফাইলে। আমি চাইলে সবগুলো একটা পিডিএফ দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ওটা মানে টু মাচ মেসি হয়ে যাবে। তো যার জন্য হচ্ছে এভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা ইজিলি দেখে মানে একটা আইডিয়া নিতে পারেন, আর কিছু কিছু ওয়ার্ড ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন, কারণ এটা আপনাদের খুব দরকার হবে। ম্যাম, জি, ভিডিও ইন্টারভিউ গুলো কি আপনারাই নেবেন নাকি ফরেন কেউ থাকবে? আমি বুঝিনি। ভিডিও ইন্টারভিউর কথা বলছিলেন যে। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভিডিও ইন্টারভিউর কথা বলছিলেন যে। হ্যাঁ, ওইটা বলছিলাম। ওইটা মানে আপনারাই তো নিবেন নাকি মানে বাইরের কেউ থাকবে? বাইরের বলতে আমি ফরেন বোঝাচ্ছিলাম আর কি। ফরেন যেটা সেটা হচ্ছে, ফরেনটা হচ্ছে আপনাদের মেইন ক্লায়েন্ট, আর আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্টের দিন সেটা আমি নিব।
ওকে ম্যাডাম। ওকে, জি ম্যাডাম। রাইট। আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন? এই সমস্যা। আচ্ছা, লাস্ট একটা ফাইল আছে যেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সেস বিটুইন। এই ফাইলটা আসলে সবার আগে দেখা উচিত ছিল, কারণ এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ফাইল, কমপ্লিট অ্যাডভান্স গুলাই দেখাই ফেলছে সবার আগে। এইটা আপনারা দেখতে পারেন এখানে যে ডিফারেন্সটা কি বিজনেস কমিউনিকেশন আর এভরিডে ইংলিশ কমিউনিকেশনের মধ্যে। তো প্রথমে হচ্ছে কি ডিফারেন্স, যেটা সাধারণত আপনার পারপাসটা থাকে হচ্ছে একটা ইন্টারভিউতে যাওয়া, যেখানে আপনি আপনার গোল হবে হচ্ছে একটা বিজনেস আউটকাম, অর্থাৎ আপনি একটা কাজের পারপাসে যাবেন, এটা হচ্ছে মেইন গোল। তো এই কারণে বিজনেস কমিউনিকেশনটা ডিফারেন্ট হয় আর অনেক ফর্মাল হয়। বিজনেস কমিউনিকেশনের টোন অনেক গুরুত্বপূর্ণ, আপনার ফর্মাল প্রফেশনাল টোন থাকাটা খুব জরুরি। এবার আসছে হচ্ছে স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাকে কোশ্চেন করা হবে যে আপনি কি ধরনের স্ট্রাকচার ফলো করেন, আপনাকে যখন আমি প্রজেক্টটা দিব আপনি কি ধরনের অ্যাপ্রোচ নেবেন, তখন আপনাকে হচ্ছে বলতে হবে যে আই বিলিভ ইন দিস কাইন্ড অফ অ্যাপ্রোচ। আপনি বলতে পারেন যে আমি at first 2 weeks I will try to do at first at first 1 week I will do the company analysis or the project research analysis, then I will dive into the design, then at phase 3 I will go for the development. এভাবে হচ্ছে আপনার কাজ যেটা সেটা আপনি আপনার সেক্টরের উপরে হচ্ছে ডিপেন্ড করে। কেস স্টাডিজ গুলো যে দেওয়া হয় সেখানে এই জিনিসগুলো আসলে লেখা আছে। এখন আমি হচ্ছে জাস্ট মুখে বলছি, জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য সিম্পলার ভার্সনে। ওকে, তো এই জন্য সবসময় যে কোশ্চেনটা আপনাকে করা হবে যে আপনি এটা কিভাবে করবেন, ওভাবে করবেন, আপনি অ্যান্সারটা তাদের সাথে মিলিয়ে দিবেন, পজিটিভলি একটা অ্যান্সার দিবেন। আর যদি অ্যান্সার নেগেটিভ হয় তখন হচ্ছে ডিফারেন্ট একটা টোন থাকবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে I am more flexible in structure, may include longer sentence, sorry, যখন হচ্ছে গিয়ে স্ট্রাকচারের কথা আসে তখন কিভাবে বলবেন। So I was just thinking about how our sales have been doing lately, and I feel like we could really improve if we tried a new few strategies. আপনি ডিরেক্ট কিন্তু এটা বলতে পারতেন যে আমাদের সেল ভালো হচ্ছে না, the sale is not going well, কিন্তু আপনাকে আপনার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার গুলোতে আরো ফ্লেক্সিবল হতে হবে এবং লঙ্গার সেন্টেন্স হচ্ছে অ্যাড করতে হবে। ওকে, এরপর হচ্ছে ভোকাবুলারি। অবশ্যই ইন্ডাস্ট্রি স্পেসিফিক ভোকাবুলারি ব্যবহার করবেন। আপনাদেরকে গুগল ড্রাইভে আমি ভোকাবুলারি দিয়ে দিয়েছি, তাছাড়া আপনারা এমনিতেও আপনাদের যে কোর্স আছে ওখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে যেটা দেওয়া আছে, আপনি কোনো ফ্রেন্ডের সাথে যদি কথা বলেন, কোনো ফ্রেন্ড, ফ্যামিলি, এনি ক্যাজুয়াল এনিওয়ান, আপনি বলতে যেতে পারেন ক্যান উই গো দেয়ার অর ওয়ান্ট টু গ্র্যাব আ কফি লেটার। কিন্তু যখন আপনি আপনার কোনো কলিগের সাথে কথা বলবেন তখন হচ্ছে কি আপনার কিন্তু বলতে হবে যে Mr. something like Mr. Smith, I would like to schedule a meeting to discuss the upcoming project details. ওকে, এভাবে হচ্ছে কি আপনাদেরকে ডিফারেন্ট, এইটাই হচ্ছে নর্মাল কমিউনিকেশন আর বিজনেস কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্সেস। আপনারা বিজনেস কমিউনিকেশনটা মানে এই যে এখন যেটা বললাম যে মিস্টার স্মিথ, I would like to schedule a meeting to discuss the upcoming project deadlines. So can we meet at the coffee shop nearby the office? এভাবে হচ্ছে বলতে পারে। অ্যান্ড অনেক সময় অনেকেই
আপনার আউটসাইড অফিস মিটিং করে, লাঞ্চ মিটিং থাকে, দেন হচ্ছে আফটারনুন অর ইভিনিং টি সেশন থাকে, তো এই ধরনের হয়। ওকে, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমেইলের যে ব্যাপারটা আছে, ইমেইল কমিউনিকেশন, এখানে লেখা আছে অবশ্যই সাবজেক্টে হচ্ছে মিটিং এর যে ব্যাপারটা থাকে ওইটা সাবজেক্টের ব্যাপারে ক্লিয়ার থাকবেন, খুব বেশি বড় সাবজেক্ট লিখবেন না, আর কখনোই ওয়ান ওয়ার্ডের সাবজেক্ট লিখবেন না। আপনি যদি ওয়ান ওয়ার্ডের সাবজেক্ট লেখেন সেটা ইনবক্সের জায়গায় স্প্যামে চলে যায়। তো এর জন্য ট্রাই করবেন স্পেসিফিক আপনার সাবজেক্ট দেওয়ার। যেমন দেখেন, ডিয়ার মিস স্মিথ, আই এম রাইটিং টু কনফার্ম আওয়ার মিটিং scheduled for Tuesday at 10 a.m. Please let me know if you have any agenda items. ওকে, কিন্তু যখন হচ্ছে আপনি নর্মাল কারোর সাথে কথা বলবেন তখন আপনি বলতে পারেন, Hi Smith, just checking if we are still on for coffee tomorrow at 10, or are we still on for the meeting tomorrow at 10? Okay? তো দুইটা এই দুইটা ব্যাপারই, দুই ধরনের কথাই হচ্ছে আপনাদের প্রতিদিনই মানে আপনারা ব্যবহার করবেন, কিন্তু আপনাদের হচ্ছে পারপাসটা ডিফারেন্ট থাকবে, আপনাদের কনটেক্সটটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, বিজনেসের ক্ষেত্রে একরকম, আর আপনার নর্মাল যে কমিউনিকেশন সেখানে হচ্ছে একরকম। যেমন ধরেন, your presentation was informative but I suggest reducing the number of slides to maintain engagement. কিন্তু আপনি যখন নর্মালি কারোর সাথে বলবেন, I like your presentation, maybe you could cut down or reduce some slides to keep it interesting, অথবা আরো শর্টেও বলতে পারেন, maybe you could cut some slides. ঠিক আছে, এরপর হচ্ছে রিকোয়েস্টিং ইনফরমেশন। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছেন তখন বলবেন হচ্ছে, could you please provide the latest sales figures by end of the day? আপনার অফিসের কলিগকে হচ্ছে এটা বলতে পারেন, অথবা আপনি আপনার টিমে যখন কাজ করবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার, আপনি জানতে যেতে পারেন আপনার ডিজাইন বা কোনো কিছু, তখন বলতে পারেন যে could you please provide the latest design pic or latest this files by end of the day. ওকে, সবাই ক্লিয়ার? দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স কি আপনারা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুইটাই ইম্পর্টেন্ট, কারণ আপনি রেগুলার লাইফে হচ্ছে কারোর সাথে এভাবে কথা বলতে পারবেন না, মানে একদম প্রফেশনালি রেগুলার লাইফে হচ্ছে কথা বলা যায় না। আবার নর্মাল যে কনভারসেশন আছে সেটাও আসলে সবখানে করা যায় না, রাইট? তো এর জন্য আপনাদেরকে দুইটাই হচ্ছে অ্যাডাপ্ট করতে হবে। আই থিঙ্ক আপনাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যারা যারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন তারা অলরেডি জানেন, কেস স্টাডি গুলো যারা পড়েন তারা হয়তো আরো ভালোভাবে জানেন। আরেকটা ফাইল ছিল যেটা দেখানোর কথা। আসসালামু আলাইকুম ম্যাম, মে আই আস্ক ইউ সামথিং? ইয়েস শিওর। ম্যাম, আমাদেরকে কি হচ্ছে কমিউনিকেশন টোন সম্পর্কে একটু ব্রিফ করবেন? হ্যাঁ, কমিউনিকেশন টোন সম্পর্কে ব্রিফ করা হবে আপনাদেরকে। আই এম নট শিওর ইফ ইটস টুডে, বিকজ আজকে না হলেও আমি, হ্যাঁ এটা করা হবে, বাট আজকে কিনা এটা বলতে পারছি না। আপনাদেরকে আরেকটা ফাইল আমার দেওয়ার কথা, আমি ওইটা খুঁজে পাচ্ছি না, ওটা ইম্পর্টেন্ট ছিল। এটা দিলাম, কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। এই ফাইলটা কি আমি আপনাদেরকে দেখিয়েছি? একটু দেখেন তো। আমি সরি, আমি একটু আনকোঅর্ডিনেটেড, বিকজ সিকনেস এর কারণে আমার মানে আমি একটু আনকোঅর্ডিনেটেড। আই এম সরি অ্যাবাউট ইট। আপনাদেরকে এই ফাইলটাকে আমি দেখিয়েছি নাকি দেখাইনি? অ্যাডভান্স সিনোনিম না ম্যাম, এটা দেখানো হয়। আমার কাছেও মনে হচ্ছে না। আচ্ছা, লেটস জাস্ট স্টার্ট উইথ দিস ওয়ান।
ওকে ওকে, এখানেও সেম। যখন হচ্ছে আপনারা কিভাবে অ্যাডভান্স সিনোনিম ব্যবহার করবেন, এই সিনোনিম গুলো চেষ্টা করবেন একদম মুখস্থ করে ফেলার, কারণ এগুলো আপনাদের অহরহ লাগবে যখন আপনারা মার্কেট প্লেসে রেগুলার বেসিসে কাজ করবেন, রেগুলার বেসিসে ইন্টারভিউ দিবেন। শুধু মার্কেট প্লেস না, যারা এমনি নর্মাল অফিস বা যে কোনো ওয়ার্ক প্লেসে হচ্ছে কাজ করতে চান, ইন্টারভিউ দিতে চান, তাদের জন্য এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আমরা গুড, এটা খুব কমন একটা ওয়ার্ড। এটার একটা ভালো সিনোনিম হচ্ছে দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক ইজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাটেনশন টু ডিটেল। ইউর ওয়ার্ক ইজ গুড, এটার থেকে আপনি যদি এই লাইনটা বলেন, দ্যাট সাউন্ডস মোর প্রেইজওয়ার্দি। ওকে, দেন হচ্ছে ব্যাড, এটার জায়গাতে আপনি ব্যাড একটা নেগেটিভ ওয়ার্ড, বাট এটাকে আপনি পজিটিভ টোনে বলতে পারেন, দ্য প্রিভিয়াস অ্যাপ্রোচ ওয়াজ detrimental to our project's timeline. দেন হচ্ছে হেল্প, হেল্পের একটা ভালো সিনোনিম হচ্ছে ফ্যাসিলিটেট। I want to help you or I want to help you in this process. এখানে আপনি বলতে পারেন I am here to facilitate the process and ensure everything runs smoothly. ঠিক আছে, যারা হেল্প করে হেল্পারদেরকে হচ্ছে ফ্যাসিলিটেটরও বলা হয়। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ব্যবহার করতে পারেন, চাইলে ক্রুশাল ব্যবহার করতে পারেন, সেম মানে মোটামুটি সেমই হয়। তারপর হচ্ছে শো, শো অ্যাজ ইন শো ইউর স্কিল, শো ইউর এক্সপার্টিস, ওখানে হচ্ছে ব্যবহার করবেন ডেমনস্ট্রেট। I want to demonstrate or I want to highlight my skills or I want to highlight my portfolio, blah blah blah. Okay, ask, inquire. Can I ask you something? আপনি যে বলতে পারেন I have some inquiries. I would like to inquire about your preferred payment methods. Then হচ্ছে think, কোনো কিছু চিন্তা করা, think এ হচ্ছে contemplate বলে। I am trying to contemplate the best strategy for this project. Contemplate নর্মাল বিজনেস ছাড়াও নর্মাল ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেমন বলা হয় right now I am contemplating about my research. তারপর হচ্ছে ইউজের একটা ওয়ার্ড হচ্ছে লেভারেজ। এটা সাধারণত তেমন একটা ব্যবহার করা হয় না, ইউজই মোস্টলি ব্যবহার করা হয়, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা লেখার ক্ষেত্রে মোস্টলি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে গেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাকুয়ারিং নলেজ, এটা আমরা অনেক বলে থাকি যে আই এম ট্রাইং টু অ্যাকুয়ারিং নলেজ বাই জয়েনিং দিস কোর্স, অথবা আই হোপ to acquire your insights on this matter, অর্থাৎ আমি তোমার opinion চাচ্ছি এই ম্যাটারে। I want your opinion on this matter, এটার বদলে আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন I hope to acquire your insights on this matter. Insight মানে perspective. Then হচ্ছে say, আমরা এটা বারবারই বলি I say that, we say that, এটার ক্ষেত্রে বলতে পারেন articulate. I would like to articulate my concerns regarding the project scope. একটা ব্যাপার খেয়াল করবেন, এই যে ওয়ার্ডগুলো বলছি articulate or something, এটা আপনারা নর্মাল কনভারসেশনে ব্যবহার করতে পারবেন না। যখন ইমেল করবেন বা যখন হচ্ছে ইন্টারভিউতে কথা বলবেন অথবা যখন টেক্সট বেস কমিউনিকেশন হবে তখন ব্যবহার করবেন। নট আর ট্রাই করবেন বারবার একই শব্দ ব্যবহার না করতে, লাইক ইউ ক্যান নট ইউজ articulate in every single sentence, right? ওকে, এখন হচ্ছে এরপর হচ্ছে প্রফেশনাল ফ্রেজেস ইন ডিফারেন্ট কনটেক্সট। যেমন টু বিগিন উইথ, এটাকে বলা হয় হচ্ছে টু কমেন্টস। টু বিগিন উইথ এর একটা ভালো সিনোনিম হচ্ছে টু কমেন্টস। কোনো প্রজেক্ট, কোনো কাজ স্টার্ট করাকে হচ্ছে কমেন্টস বলে। টু কমেন্টস আওয়ার ডিসকাশন, আই উড লাইক টু আউটলাইন দ্য প্রজেক্ট গোলস। ইন অ্যাডিশন, এটাকে বলা হয় মোর ওভার। আপনারা যখন মোর ওভার হচ্ছে একটা কনজাংশন, ইন অ্যাডিশনের জায়গায় আপনারা মোর ওভার ব্যবহার করতে পারেন যখন অনেকগুলো সেন্টেন্স একসাথে থাকবে। যেমন আপনি আপনার এক্সপার্টিসের কথা বলছেন, আই এম ডুইং দিস, আই এম ডুইং দ্যাট, আই ডু ব্লা 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 ব্লা, তখন আপনি বলতে পারেন যে আই হ্যাভ 5 years of experience in this design and I have worked in several projects. Additionally, I have done this. Moreover, I also do content writing. Okay, এই ধরনের কথা। তারপর হচ্ছে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পলের জায়গায় ফর ইনস্ট্যান্স বলতে পারেন।
ভালো শোনায়। টু সামারাইজ, যখন কথা শেষ করবেন, যখন কথা কনক্লুড করবেন, সেটা হোক টেক্সট বেসড কিংবা ভার্বাল, তখন বলবেন হচ্ছে ইন সামারি we can conclude the project is on track for completion। ঠিক আছে? অথবা টু কনক্লুড এই ওয়ার্ডটাও ব্যবহার করতে পারেন। সাধারণত টু কনক্লুড এই জিনিসটা ব্যবহার করা হয় লেখার ক্ষেত্রে, যখন আপনার কথা শেষ, আপনার স্টেটমেন্ট শেষ, তখন হচ্ছে বলা হয় এটা। দেন আই আন্ডারস্ট্যান্ড, এটাকে আপনারা সুন্দরভাবে বলতে পারেন আই অ্যাপ্রিশিয়েট ইউর পার্সপেক্টিভস অ্যান্ড ইট গিভস মি আ ক্লিয়ারার আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য ইস্যু। সাধারণত যখন আপনাকে আপনার ইন্টারভিউয়ার কোনো কোয়েশ্চেন, কোন ব্যাপারে কিছু একটা বলবে যে এটা আমরা এটা চাচ্ছি, এটা আমাদের রিকোয়ারমেন্টস, তখন আপনি বলবেন যে I appreciate your perspective and it gives me a clearer understanding of the issue। অবশ্যই আপনার ইন্টারভিউয়ারের কোয়েশ্চেনের সাথে সাথে হচ্ছে গিয়ে আপনাকে ওভাবে রেসপন্স করতে হবে যে ধরেন আপনাকে বললো সামথিং লাইক হোয়াট we need this, আপনি তখন বলতে পারেন yes that's a really good approach and I think that's feasible or that's demandable। এভাবে হচ্ছে গিয়ে আপনারা কথা বলবেন, অ্যাপ্রিসিয়েশন দিয়ে বলতে হবে। এরপর হচ্ছে আই অ্যাপ্রিশিয়েট, এটাকে আপনি বলবেন আই ভ্যালু ইউর ইনপুট অ্যাজ ইট গ্রেটলি কন্ট্রিবিউটস টু আওয়ার ডিসিশন মেকিং প্রসেস। দেন লাস্টলি থ্যাংক ইউ, আই সিনসিয়ারলি অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাসিস্ট্যান্ট ইন রিজলভিং দিস ম্যাটার। ধরেন আপনার কোনো ক্লায়েন্ট, আপনার কোনো টিম মেম্বার আপনাকে হেল্প করলো, থ্যাংক ইউর জায়গায় হচ্ছে আপনি এটা বলবেন। ওকে, এই হচ্ছে আপনাদের এখানে আরো আছে সেম ভাবেই আরো ডিফারেন্ট কিছু সিনোনিম দেওয়া আছে একই ইয়াতে কনটেক্সটে। আপনারা পড়ে নিতে পারবেন না এটা? জি ম্যাম। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট রিডিং করে যাচ্ছি and আপনারা কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু করছেন না, সো আমি বুঝছি না if you are not either you are not understanding what I'm saying or না, বুঝতে পারছি ম্যাম, আসলে এটা পড়তে হবে, ওই যে মেন বিষয়, এমনিতে মনে থাকবে না। হ্যাঁ পড়তে তো অবশ্যই হবে, কারণ এই ওয়ার্ড গুলা হচ্ছে গিয়ে আপনার এই সেন্টেন্স গুলা এইভাবে ইন্টারভিউতে বললে আপনার প্রফেশনালিজমটা শো করে, যেটা আমি ক্লাসের ফার্স্টেই বললাম যে কেন আসলে প্রফেশনালিজমটা শো করা জরুরি। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট এগুলো আপনারা আজকে রাতের মধ্যেই হচ্ছে ড্রাইভে পেয়ে যাবেন। ইদানিং একটু টাইম লাগে ইয়াতে আপলোড হতে, কি বলো ওটাকে, ইউটিউবে আপলোড হতে, আমি জানি না কেন রেন্ডারিং হতে অনেকক্ষণ সময় লাগে। আদারওয়াইজ আচ্ছা, এখানে একজন হ্যান্ড রেজ করেছেন, কোনো কোয়েশ্চেন আছে আপনার? ও ম্যাম, হচ্ছে হ্যান্ড রেজ করছিলাম, হচ্ছে আমি ফেরত আসছে যে এটা আর কি। ও ওকে, গট ইট, নো প্রবলেম। হোয়াট ইজ ইট, when will the interview? আমি আপনার কোশ্চেন বুঝিনি মহিউদ্দিন, when will the interview মানে? ম্যাম মনে হয় বোঝাতে চাইছো যে আমরা যে প্র্যাকটিস করে নিই স্পিকিং, সেটা হয়তো। সেটা আজকে হচ্ছে এখন পড়াচ্ছি, আর আজকে আপনাদের ইন্টারভিউ হওয়ার কথা এমনিতেও ছিল না। ম্যাম একটা জিনিসে একটু সমস্যা ফেস করতেছি, জি, ভোকাবুলারি ম্যাম মাথায় থাকতেছে না, ইউজ করতে পারতেছি না, তো ওই জন্য মাথায় থাকতেছে না, সেই ক্ষেত্রে কি করব?
সেক্ষেত্রে প্রতিদিন শুধুমাত্র 10টা করে স্টার্ট করবেন, জাস্ট 10টা, একসাথে অনেকগুলা নিবেন না, জাস্ট 10টা করে স্টার্ট করবেন। এই 10টাতে 10টা দিয়ে মানে 10টা ওয়ার্ড আপনি যখন শিখবেন, এই 10টা ওয়ার্ডেই হচ্ছে আপনি সেন্টেন্স বানাবেন, 5টা সেন্টেন্স, প্রতিটা জন্য 5টা করে সেন্টেন্স হচ্ছে ক্রিয়েট করবেন। আচ্ছা ম্যাম, যখন হচ্ছে আর কি কোনো সেন্টেন্স লিখতে যাচ্ছি, হুম। তখন সেম প্যাটার্নই বারবার মাথায় আসতেছে, মানে ওই প্যাটার্ন থেকে বের হইতে পারতেছি না। হুম। তো এটা ইমপ্রুভ করার জন্য কি করতে পারি? সেম প্যাটার্নটা বলতে আমাকে একটু ক্লিয়ার করতে হবে। আর Same- যেমন দেখেন ম্যাম, হচ্ছে বেশিরভাগই ক্ষেত্রে আর কি সেন্টেন্স মেক করার সময় সিমিলার ওয়ার্ড ইউজ করতেছি। হ্যাঁ, এটা আপনার ভোকাবুলারির কারণে হচ্ছে। আপনার যদি ভোকাবুলারি ভালো থাকে, আপনি লিঙ্কিং ওয়ার্ডস মানে কনজাংশন ট্রাই করবেন, হচ্ছে কনজাংশন ব্যবহার করার। আর প্যাটার্নটা আপনার একটু সময়, রাইটিং এ আসলে একটু সময় দিতে হবে, কারণ আপনার ভোকাবুলারি যখন ভালো হবে তখন আপনি প্রথমে সিম্পল সেন্টেন্সে লিখবেন, এরপরে কমপ্লেক্সে, এরপরে কম্পাউন্ডে, এর আগে। তো আপনাকে হচ্ছে ধাপে ধাপে স্টার্ট করতে হবে জিনিসগুলোকে, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমার নেক্সট যে ফাইল সেটা হচ্ছে এটা কেন I don't know কেন হচ্ছে না, রিড অনলি মোডে কেন আছে আমি জানি না। হ্যাঁ, আমার ইউনিভার্সিটির আইডি দিয়ে তো ঢোকা। এনিওয়েজ, এখন দেখুন, যখন আপনারা ইন্টারভিউ স্টার্ট করবেন অবশ্যই বলবেন, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু ইন্টারভিউ টুডে। I'm excited to discuss how my skills align with your project needs. I have over 6 years of experience in a specific field, specializing in these skills or areas. এই জিনিসটা এখানে এক লাইনে দেখালেও এটা আরো অনেক বড় হবে, ঠিক আছে? এরপরে দেখেন experience and skill, এখানে আপনি অবশ্যই বলবেন, in my previous freelance projects I successfully described the relevant project or something which resulted in this outcome or benefit. তারপর দেখেন, I have worked with clients from various industries including, মেনশন করবেন অবশ্যই কোম্পানিকে, চেষ্টা করবেন রেকমেন্ডেশন নিয়ে রাখার, which has given me a diverse skill set and the ability to adapt quickly. আমি কি ফার্স্ট যাচ্ছি না আপনারা বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পারতেছি। ওকে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা জাস্ট শুনে রেখে দিবেন না, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি কেস স্টাডিজে এই জিনিসগুলো ইনক্লুড করি, কিন্তু আমার কাছে মনে হয় আপনারা কেস স্টাডিটা পড়েন না, বা যারা মাঝে মাঝে 1-to-1 প্র্যাকটিস করেন তারা হয়তো আর একটু ভালো জানবেন। তো প্লিজ এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বিজনেস কমিউনিকেশনের জন্য। এটা আপনার ডেইলি লাইফ বা আপনারা নর্মাল যে ছোটখাটো প্রজেক্টের জন্য যে ফ্রিল্যান্সিং এর কনভারসেশন, এটা এরকম না, এটা একটু অ্যাডভান্স লেভেলের, যার কারণে এটার প্রফেশনালিজম থেকে শুরু করে সবকিছু অনেক ডিফারেন্ট। এরপর হচ্ছে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা হয় যে আপনার ওয়ার্ক প্রসেস কি, আপনার অ্যাপ্রোচ কি। আমি হয়তো এর আগে যখন আপনাদের 1-to-1 কনভারসেশন করেছিলাম, এরকম একটা কোশ্চেন ছিল আমার, যে হোয়াটস ইউর ওয়ার্ক প্রসেস অর হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ টু দিস প্রজেক্ট। তখন আপনারা বলবেন, মাই টিপিক্যাল ওয়ার্ক ফ্লো অর মাই টিপিক্যাল অ্যাপ্রোচ ইনভলভস, আপনি আপনার ওয়ার্ক প্রসেস কিভাবে সাজাতে চান সেভাবে বলবেন, এনশিওরিং দ্যাট আই মিট ডেডলাইনস ওয়াইল মেইনটেনিং হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দেন দেখেন, এটাও অ্যাড করবেন সাথে, I prioritize clear communication with my clients by providing regular updates and being open to feedback throughout the project. এরপর আপনাকে একটা কোয়েশ্চেন করবে যে আপনার প্রবলেম সলভিং, যখন অ্যান্সার দিবেন বলবেন যে when faced challenges অথবা while I face any complications I approach them by, আপনি আপনার একটা প্রবলেম সলভিং মেথড বলতে পারেন, কারণ ডিপেন্ড করে আপনার কাজটা কি, আপনার প্রজেক্টটা কি সেটার উপর। ensure that I find effective solutions without compromising timelines or compromising deadlines.
compromising qualities as well. আমি এখানে qualities লিখতে করতাম and qualities. God's sake. ম্যাম এই প্রবলেম সলভিংটা বলতে কি কাজটা ডেলিভারি করে দেওয়ার পরে কোনো ইস্যু হলে সেটা সলভ না প্রবলেম না, আপনার প্রজেক্টের মাঝখানেও প্রবলেম হতে পারে, তো কোনো চ্যালেঞ্জ আসতে পারে। অফকোর্স ধরেন আপনারা প্ল্যান করলেন যেভাবে করবেন, কিন্তু এটা হলো না, ফর সাম রিজন নাই হতে পারে, মানে কোনো একটা প্রবলেম আসলো, তো এটা আপনাকে ওরা আগে জিজ্ঞেস করে নেবে। এটা আসলে আমি ইন্টারভিউর কথা বলছি। তখন আপনি এভাবে বলবেন যে যখন এরকম কোনো প্রবলেম ফেস করি তখন আমি ট্রাই করি এই ধরনের অ্যাপ্রোচ করার, অ্যান্ড আই বিলিভ ইন এফেক্টিভ অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন। এটা হচ্ছে কি সবসময় বলবেন। ওকে ম্যাম, ঠিক আছে? whenever I encountered any challenge, I try to deal with it like this with a clear communication. I try to contact immediately, or I try to inform everyone about it, and I approach for a meeting. এই ধরনের কথাবার্তা হচ্ছে বলবেন। তাছাড়া প্রিভিয়াস প্রজেক্টের কথাও বলতে পারেন। এটাও হচ্ছে বারবার এক্সাম্পল দেওয়াটা বেটার, কারণ তাহলে তারা বুঝতে পারে যে এখন এক্সাম্পলটা যখন দিবেন ট্রাই করবেন যে স্পেসিফিক চ্যালেঞ্জটা মেনশন করার, আর কিভাবে অ্যাকশনটা আপনি সলভ করেছেন সেটা বলার, আর পজিটিভ রেজাল্টটা বলার। কারণ ওটা যদি নেগেটিভ রেজাল্ট হয় তাহলে তো মেনশন করার কোনো দরকার নেই, তাই না? তো আপনি বলবেন হচ্ছে, ফর ইনস্ট্যান্স ইন মাই প্রিভিয়াস প্রজেক্ট আই এনকাউন্টার্ড আ ডিজাইন চ্যালেঞ্জ অ্যান্ড দেন আই রিজলভড ইট বাই সামথিং দেন উইচ লেড টু ইনক্রিজ দ্য সেলস। ঠিক আছে? তো এখানে যে ব্র্যাকেট গুলো আছে সেখানে হচ্ছে আপনাকে পার্টিকুলারলি আপনার প্রজেক্ট অনুযায়ী বসাতে হবে। আমি এখানে কোনো কিছু দেইনি একটা কারণেই, কারণ হচ্ছে আমি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইন অথবা উইক্স অথবা ফিগমা এ ধরনের কোনো কিছু দিয়ে বসাতাম তাহলে জিনিসটা ভালো হতো না। আমি চাচ্ছি আপনারা আপনাদের মতো করে এই জিনিসটাতে, কারণ সবার চ্যালেঞ্জ এনকাউন্টার করার প্রসেস সেম না, রাইট? সবার অ্যাকশনও সেম না। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু বি ক্রিয়েটিভ অ্যাবাউট ইট। আর এই যে এটা বললাম পজিটিভ রেজাল্ট, সেটাও হচ্ছে আপনারা বলতে পারেন যে উইচ লাইক টু ইনক্রিজ সেলস, ইনক্রিজ দিস, উই গট রিয়েলি positive feedbacks from our client, blah blah blah. দেন হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড ফিডব্যাক। আপনাকে এমন হতে পারে কোলাবোরেট করতে হতে পারে বিভিন্ন টিমের সাথে, সাধারণত কোলাবোরেশনই করতে হয়। ধরেন আপনি ডিজাইনার, বাট সাথে হচ্ছে আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, বাট আপনার কন্টেন্ট ক্রিয়েটর, এসইও এক্সপার্ট আপনার সাথে, এরা সবাই হচ্ছে থাকবে, ইভেন সেলস এক্সপার্টও। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কোশ্চেন করা হবে যে ইউ মাইট নিড টু ওয়ার্ক ইন টিম, সো হাউ উইল ইউ হ্যান্ডেল ইট, ব্লা ব্লা ব্লা। তখন হচ্ছে আপনি বলবেন, আই ভ্যালু কোলাবোরেশন অ্যান্ড স্ট্রাইভ টু ক্রিয়েট আ পজিটিভ ওয়ার্কিং রিলেশনশিপ উইথ মাই ক্লায়েন্টস অর কলিগস, হোয়াট এভার, যেটাই হোক না কেন আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে, I believe that understanding their vision is crucial to delivering successful outcomes. Okay? এরপরে হচ্ছে দেখেন, I appreciate constructive feedback and view it as an opportunity for growth which helps me to refine my work and better meet client expectations. এই ব্যাপারগুলা এখানে যেমন দেখেন কোনো ব্র্যাকেট ট্যাকেট কোনো কিছু নাই, আপনারা চাইলে ডিরেক্ট এই কথাগুলো ব্যবহার করতে পারেন, চাইলে নিজের মতো করে সাজাও নিতে পারেন। ঠিক আছে? এগুলো হচ্ছে টেমপ্লেট, আপনারা ডিরেক্ট ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা সবগুলোর জন্যই সেম। দেন অ্যাভেলেবিলিটি অ্যান্ড আপনার কমিটমেন্ট, আপনি হচ্ছে কতদিনের জন্য কাজটা নিচ্ছেন অ্যান্ড আপনার টাইম লাইন এভরিথিং যখন কথা হবে তখন কি, তখন কবে থেকে জয়েন করতে পারবেন এরকম একটা কোশ্চেন থাকবে। তখন আপনি বলবেন যে আই এম কারেন্টলি অ্যাভেলেবল ফর, আপনার যেই টাইমটাতে আপনি অ্যাভেলেবেল আছেন, ধরেন আপনার প্রজেক্টটা 4 উইকসের, আপনি বলবেন যে আই এম কারেন্টলি অ্যাভেলেবল ফর 4 উইকস, বাট ইফ you need me for some minor revisions and post launch, I can clear my schedule for 2 weeks for you. Then হচ্ছে I committed to I am committed to dedicating the necessary time and resources to ensure the project success. এটা just normal বলার জন্য বলা, but main হচ্ছে availability. এরপরে হচ্ছে আপনাকে বলা হবে যে আপনি আমাদের ডেডলাইন এটা, আপনি কি এটার মধ্যে পারবেন কিনা।
তখন আপনি বলবেন আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মিটিং ডেডলাইনস, দিস লাইন ইজ ইম্পর্টেন্ট। আমি একটু আগে আমি এই কথাটা নিয়ে মনে হয় 3 বার বললাম যে যখন ইন্টারভিউয়ার আপনার সাথে কথা বলবে আপনাকে অবশ্যই তাদের সাথে পজিটিভ ভাবে এভাবে রেসপন্স গুলা করতে হবে, ঠিক আছে? I understand the importance of meeting deadlines and am always willing to adjust my schedule to accommodate project timelines. All right? তারপর হচ্ছে ক্লোজিং। ক্লোজিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন যে I am eager to bring my expertise in suppose you are a graphic designer, I am eager to bring my expertise in UI UX to your team and contribute to your project. And lastly, বলতে পারেন, thank you for considering my application. I look forward to possibility of collaborating with you and bringing your vision to life. এই পার্টটুকু বাদ দিলেও হবে, যদি কমপ্লিকেটেড লাগে এতটুকু বললেই ইনাফ, বাট অবশ্যই ভালোভাবে ক্লোজিং করবেন, ঠিক আছে? এখন এখানে হচ্ছে আরো 10টা এক্সট্রা পার্টিকুলার ফ্রেজ দেওয়া আছে এক লাইনের, এগুলা যেমন একটু বড় ছিল, এখানে হচ্ছে আরো ছোটভাবে দেওয়া আছে, তো আপনারা এটা হচ্ছে পড়ে নেবেন। ওকে, কারো কোনো কোশ্চেন? আপনাদের কাছে কি খুব কঠিন লাগছে? না, কঠিন লাগছে না আসলে, শব্দগুলো অনেক যেগুলো আমাদের জানা নাই ওগুলো শিখতে হবে, ওইটা এখন হয়তো একটু কমপ্লেক্স মনে হইতে পারে হচ্ছে। আচ্ছা মাঝামাঝি অবস্থায় ম্যাম, না ম্যাম, কঠিন না সহজ। আমি কথা বুঝতে পারিনি, একটু আরেকবার বলতে হবে। কঠিনও মনে হচ্ছে না আবার সহজও মনে হচ্ছে না, মাঝামাঝি আটকে আছে। হ্যাঁ, একটু কমপ্লেক্স হবে, কারণ যেমন ধরেন আমি বলি থ্যাংক ইউ, বাট এখন আমি বললাম যে থ্যাংক ইউ ফর টকিং টু মি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তখন দেখা যায় যে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে যায়, একসাথে একটা মানে একটু বড় সেন্টেন্স করে বলতে হয় বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। তো আপনাদেরকে আজকেই শিখে যেতে হবে, আজকেই পারতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। অল্প অল্প করে দেখেন, ইন্ট্রোডাকশন এগুলো অল্প অল্প করে দেখেন। আমাদের নেক্সট উইক আবার যখন প্র্যাকটিস থাকবে বা সাপোর্ট সেশন থাকবে, তখন অল্প অল্প করে ব্যবহার করবেন, তারপর দেখবেন যে আপনারা অটোমেটিক্যালি চলে এসেছে। যেভাবে বেসিক কনভারসেশনেরটা চলে এসেছিল ঠিক একইভাবে এটাও চলে আসবে। বেসিক কনভারসেশনের শুরুতে কিন্তু আপনাদের অসুবিধা হতো, মনে আছে যখন বায়ার সেলার থাকতো অনেক জি ম্যাম। সময়? হ্যাঁ, এরপর লাস্টের দিকে কিন্তু এটা আর হয়নি, অ্যান্ড এখনো হয় না। আমি যদি এখনো আপনাদের যে কোনো র্যান্ডম দুজনকে বলি ইন্টারভিউ করেন আপনারা একজন আরেকজনকে, আপনাদের অসুবিধা হবে না, আপনারা ইজিলি নেগোশিয়েট টাইমলাইন সবকিছু নিয়ে কথা বলতে পারবেন, রাইট? জি ম্যাম। এটাই। ম্যাম একটা হেল্প করবেন? হ্যাঁ, করবো। একটা মিটিং এর কয়টা পোরশন থাকে, যেমন ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আপনার স্কিল শো আপ, নেগোসিয়েশন? আপনি কি কেস স্টাডি গুলা পড়েন? আই থিঙ্ক নো। একটা মিটিং এ হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট থাকে, এরপরে হচ্ছে আপনার স্কিলের পার্ট থাকে, এরপরে হচ্ছে আপনার টাইমলাইনের পার্ট থাকে, এরপরে হচ্ছে টাইমলাইনের উপর হচ্ছে আপনার নেগোসিয়েশন মানে আপনার বাজেটের ইয়া থাকে, লাস্টে হচ্ছে গিয়ে ক্লোজিং থাকে। ওকে, জি ম্যাম। একটা একটা করে আপডেট করলেই তো হবে? প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে স্কিল, তারপরে টাইমলাইন, এক একটা ধরে ধরে মনে হয় বোঝাতে পারেনি। আমি যেটা বলবো আপনি বুঝাতে পারছেন আমাকে হয়তো, বা আমি আপনাকে যেটা বলবো আপনি একটু ইসে করবেন, কি জানি বলে, কেস স্টাডিজ গুলো আছে যে একটু কেস স্টাডিজ গুলো পড়বেন। আপনি লাস্ট সাপোর্ট সেশনটা অ্যাটেন্ড করলে আপনার আজকে এই প্রবলেমটা আসলে হতো না। আই হোপ নেক্সট সাপোর্ট সেশনে যদি আপনি অ্যাটেন্ড করেন আপনার এই প্রবলেমটা আর হবে না, আপনি জি তখন ম্যাম। বুঝতে পারবেন। আর যে পিডিএফ গুলো আছে ওগুলো একটু কাইন্ডলি দেখবেন, গ্রুপ চ্যাটেও আছে। ম্যাম, ইয়েস। একটা উইনিং কনভারসেশনের তো মানে কিছু মনে করেন কি পার্ট থাকে, তাই না? যেমন হচ্ছে কনভারসেশনটা যে লিড করে সে মূলত অ্যাটেনশনটা গ্র্যাব করে রাখতে পারে, রাইট? জি, এঙ্গেজিং, ইয়েস। হ্যাঁ ম্যাম, এঙ্গেজমেন্টের জন্য। সো ওই ক্ষেত্রে মানে টেকনিক্যাল পার্সপেক্টিভটা বেশি জরুরি নাকি হচ্ছে যার সাথে আমি কথাটা বলতেছি তাকে বোঝাটা বেশি জরুরি? আপনাকে দুইটা জিনিসে বুঝতে হবে যে আপনার ইন্টারভিউয়ের টোন কেমন, কি জানতে চাচ্ছে সেটা বুঝতে হবে। সাধারণত ইন্টারভিউয়াররা হচ্ছে খুব ভেগ থাকে, খুব ব্লান্ট থাকে। সো আপনাকে হচ্ছে বুঝতে হবে যে তারা কি ধরনের কোশ্চেন করছে, বা টেকনিক্যালের যে পার্টটা বললেন আপনি আপনার থেকে হাইয়েস্ট
অ্যান্ড বেস্ট ট্রাই করবেন আপনার টেকনিক্যাল নলেজ, আপনার টেকনিক্যাল স্কিল অ্যান্ড এভরিথিং ঠিকঠাক মতো মানে শো করার। এরপর তাদের কোনো কোয়েশ্চেন থাকলে তখন হচ্ছে সেভাবে অ্যান্সার দিবেন, কিন্তু টেকনিক্যাল আপনার যে এক্সপার্টিজ আর স্কিল, যে হাইলাইটের যে ব্যাপারটা সেটা শুরুতেই হয়ে যাবে। ওকে, এখানে একজনের কোয়েশ্চেন ছিল হচ্ছে সাপোর্ট সেশনটা কাদের জন্য? সাপোর্ট সেশনটা সবার জন্যই। প্রতিটা ক্লাসেই বলা হয় যে সাপোর্ট সেশন কোন দিন হবে, এরপরে যারা রেসপন্স করে তাদেরকে নিয়ে হচ্ছে সাপোর্ট সেশনটা করা হয়। হ্যাঁ, কোয়েশ্চেন। ম্যাম, তারপর হচ্ছে অনেক সময় যখন আমাদের কাছে মানে সারপ্রাইজিং কোশ্চেন চলে আসে যেটার জন্য আমি প্রস্তুত না, তখন আমরা মাঝে মাঝে একটা পজ নিয়ে নেই। এই পজটা ম্যাম কতক্ষণের বেশি হইলে সেটা আমার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয় আমার কনভারসেশনের মধ্যে? ম্যাক্স 20 সেকেন্ডস। ম্যাক্স 20 সেকেন্ড। সো আমার চেষ্টা করতে হবে সব সময় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা প্রপার অ্যানসার রেডি করে সেটা ডেলিভার করে দিতে। সেটা ডেলিভার করার, যদি আপনি আউট অফ ওয়ার্ডস থাকেন, আপনি বুঝতে না পারেন, আপনি হচ্ছে অন্যান্য কথা বলা শুরু করবেন। সাপোজ আপনি বলতে পারেন, আই এম সো সরি, ক্যান ইউ প্লিজ সিম্পলিফাই আ লিটল বিট, আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম। ঠিক আছে, তখন হচ্ছে সে আপনাকে ক্লিয়ার করে বলবে যে এটা আমি আসলে এটা বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, আর যদি ধরেন সফটওয়্যার আপনি একদমই জানেন না, তখন আপনি বলবেন যে I have not used this software yet, but I would be really happy to study about it. Please give me 2 working days or something to understand it better. But additionally, I use this app. ওই সিমিলার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন সেটা বলতে পারেন। সাধারণত এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের ক্ষেত্রে হয়, এক একজন এক এক ধরনের টুল ইউজ করে, তো ওইটার ক্ষেত্রে হয়। তো আপনি হচ্ছে গিয়ে অল্টারনেটিভ যে টুল যেটা আপনি ব্যবহার করেছেন সেটা বলবেন, তাহলে তারা বুঝতে পারবে যে ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এই টুলগুলোতে। ঠিক আছে ম্যাম, আরো কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাম, কনভারসেশনের সময় আমাদের হচ্ছে মানে একটা বিষয় থাকে এরকম যে আমরা বেশি কথা বলতে চাই। সো ইন্টারভিউরের ক্ষেত্রে ইন্টারভিউর হচ্ছে বা যে হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করবে, সে তার প্রবলেমটা হচ্ছে মনে করেন আর কি ব্রিফ করার অনেক বেশি চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, মানে আমি আমার কথা বলতেছি যে আমি একটু কম শুনেই না বুঝে অ্যান্সার করে দেওয়ার ধরার চেষ্টা করতেছি। সো এই জিনিসটা তো একটা খারাপ নাকি ম্যাম? ইয়েস, অ্যাভয়েড দিস স্ট্রিক্টলি। পুরাটা শুনবেন, পুরাটা শোনা খুব জরুরি। পুরা জিনিসটা শুনবেন, তারপর অ্যান্সার করবেন। নেভার এভার ইন্টারাপ্ট your interviewer. Never ever do that under any circumstances. Yes, ma'am. Completely শুনবেন, শুনে এরপর রেসপন্ড করবেন, বিকজ আপনার পুরো সেন্টেন্স যদি আপনি না শুনেন, হতে পারে সেন্টেন্সের এন্ডিংটা ডিফারেন্ট, আর উনি আপনার ওই হাফ যে সেন্টেন্সটা আপনি যে অ্যান্সার করে দিয়েছেন সেটার উপর বেস করে আপনাকে ইভ্যালুয়েট করে ফেললো, অথবা এটা মনে করতে পারে যে নো, দিস গাই is not going to be a team player. এ ধরনের ইয়া হতে পারে। ইউ হ্যাভ টু বি ভেরি পোলাইট, ভেরি কনফিডেন্ট অ্যান্ড স্মার্ট অ্যান্ড প্রফেশনাল। এই 4টা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়। তারপর হচ্ছে ম্যাম, এরকম হচ্ছে আমি আসলে কোন সিগন্যালটা দেখে বুঝবো যে তার রিসেন্ট স্টেটমেন্টটা কমপ্লিট হয়েছে, এখন আমার কথা বলা শুরু করা উচিত? ওনার শেষ হলে অবভিয়াসলি ইন্টারভিউয়ের ক্ষেত্রে উনি কোয়েশ্চেন সেন্টেন্স করবে। সো যখন কোয়েশ্চেন করবে, যেমন আপনি যখন আমার সাথে 1-to-1 কনভারসেশন করেন, আমি আপনাকে কোয়েশ্চেন করি, সো ইউ নো আই এম ডান এন্ড আই এম ওয়েটিং ফর ইওর অ্যান্সার। সো এভাবে বুঝতে পারবেন। মানে অনেক সময় আমি যখন আর কি প্র্যাকটিস করতে যাই তখন অনেক কিছু মাথায় চলে আসে, ভাবি লিখে রাখবো, বাট সবসময় লিখে রাখাটা হয় না। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে কি ইদার আপনাকে কোয়েশ্চেন করবে অথবা অপিনিয়ন দিবে। ঠিক আছে, অপিনিয়ন দেওয়ার পরে ধরেন আমি আপনাকে বললাম যে আই থিঙ্ক দ্য ওয়েদার টুডে ইজ রিয়েলি টরেন্সিয়াল। এই যে আমি পজ দিলাম, এরপরে হচ্ছে আপনি কথা বলবেন। আমার যদি আরো সেন্টেন্স বলার থাকতো, আই থিঙ্ক দ্য ওয়েদার ইজ রিয়েলি টরেন্সিয়াল, আই এম নট ফিলিং গুড, এইসব ক্ষেত্রে দেখেন আমি কিন্তু খুবই কম পজ দিচ্ছি, দ্যাট মিনস আই এম নট ফিনিশড, রাইট? তো এভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন। আর ইন্টারভিউ এর ক্ষেত্রে হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্সই থাকে মোস্টলি, আর হচ্ছে ওই প্রজেক্ট রিকোয়ারমেন্টস যখন বলে তখন কোয়েশ্চেন থাকে না, তো তখন পজ দিবে তারা।
ওই পজের মধ্যে হচ্ছে আপনি স্টার্ট করবেন। আর কোনো কারণে যদি আপনি ইন্টারাপ্ট করে ফেলেন, সাপোজ আপনি ইন্টারাপ্ট করে ফেলছেন, তখন অবশ্যই বলবেন যে সরি টু ইন্টারাপ্ট। এটা মাস্ট মেনশন করবেন। এটা মাঝে মাঝে দেখা যায় যে আমি যখন আপনাদের সাথে কথা বলি আমিও ইন্টারাপ্ট করে ফেলি, তখন হচ্ছে আমিও একইভাবে বলি যে সরি টু ইন্টারাপ্ট, ব্লা ব্লা ব্লা। তো ম্যাম কনভারসেশনের ক্ষেত্রে আপনার এটিকেটস মেনটেন করা অনেক বেশি জরুরি। Obviously, especially in if you are in a business field or job or something. হ্যাঁ, etiquette, your tone, then হচ্ছে your professionalism, your তারপর ওয়ে অফ smartness, অ্যাপ্রোচিং। your হ্যাঁ, yes, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ক্লাসের শুরুর দিকে হচ্ছে আমি ওই এই ব্যাপারটা এই ফাইলের পড়িয়েছিলাম। আপনি বলছিলেন এগুলো। আচ্ছা, ওকে। সো হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে জরুরি। এটা ভার্চুয়াল ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ম্যাটার করে। আপনার কি ধরনের এনভায়রনমেন্ট থেকে আপনি ইন্টারভিউটা দিচ্ছেন, কি ধরনের ড্রেস আপে আছেন, এগুলো খুব ম্যাটার করে। ওকে, এখন হচ্ছে আমি নেক্সট হচ্ছে কিভাবে পোলাইটলি নো বলবেন। ধরেন আপনি অ্যাগ্রি করেন না, সাপোজ বাজেট এন্ড এভরিথিং, হতেই পারে আপনি না করতেই পারে। এতক্ষণ আমি বললাম যে আপনি কিভাবে অ্যাপ্রিশিয়েট করবেন সামথিং। যখন তারা আপনাকে বলবে যে we would like to take on an additional task which involves this, বাট আপনি কাজটা করবেন না কারণ তারা আপনাকে এটার জন্য পে করবে না, তখন আপনি না কিভাবে করবেন? আপনি ডিরেক্টলি নো বলতে পারবেন না। আপনি বলবেন আই এম হ্যাপি টু এক্সপ্লোর দ্যাট, বাট টু এনশিওর উই আর বোথ অন দ্য সেম পেজ, কুড ইউ ক্লারিফাই দ্য টাইমলাইন অ্যান্ড এক্সপেকটেশনস ফর দিস অ্যাডিশনাল টাস্ক? ইট উইল হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড how it fits into overall project and budget. That means you are asking about the money and requirements as well. ঠিক আছে? এই লাইনটা ম্যাম খুবই ইম্পর্টেন্ট। আসলে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে মনে মনে ভাবি যে বাজেট নাই, আমি এটা করতে ইচ্ছুক না, বাট আমি নো বলতে পারতেছি না। হ্যাঁ, আমি কিভাবে জিজ্ঞাসা করব সেটাও মাথায় থাকে হ্যাঁ, না। আপনাদের এই ফাইলটা হচ্ছে হাউ টু পোলাইটলি সেইং নো। এরপর হচ্ছে গিয়ে নেগোসিয়েশন টার্মস। নেগোসিয়েশনের ক্ষেত্রে বলে আওয়ার বাজেট ইজ সাপোজ $600, তখন আপনি বলবেন থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর বাজেট, while I appreciate the opportunity to work on this, but my standard rate for projects for this complexity is amount that I am open to discussing alternative payment structures such as milestones or hourly rates to align your budget while ensuring a fair compensation for the scope of the work. Okay? অবশ্যই বাজেট বললে অবশ্যই প্রথমে নো এটা সেটা বলবেন না, অবশ্যই বলবেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য বাজেট, বাট দিস। অথবা এটাও বলতে পারেন যদি মনে হয় যে অনেক বড় হয়ে যাচ্ছে, sorry, let's say I appreciate I understand the budget constraint. ওকে, এটা হচ্ছে আরেকটা পার্ট। এটাও হচ্ছে আপনারাও আপনাদের যে পিডিএফ ফাইলগুলো আমি দিয়েছি কেস স্টাডিজ এর ওখানে পাবেন। এরপর হচ্ছে ডিক্লাইনিং অ্যান আনএক্সেপ্টেবল অফার। We are offering, suppose, $8,000 for this project, but we are open to discussing your rate.
তখন হচ্ছে আপনি বলবেন, থ্যাংক ইউ ফর দ্য অফার, while I am very interested in this project, the proposed compensation doesn't align with my typical rates for projects of this scope. Perhaps we could explore some different payment structure or consider a smaller scope of work. That means কাজ কমায় দাও, এই অ্যামাউন্টে আমি অতটুকু কাজই করব, এর বেশি না। ওকে, দেন হচ্ছে সেটিং দ্য এক্সপেকটেশনস অফ টাইমলাইন। Interviewer, we need to complete the project by 3 weeks. I understand the timeline. While I'm eager to deliver high quality work, then আপনি বলবেন 3 weeks might be challenging given the scope of the project. আপনার স্কোপের জায়গায় এখানে কমপ্লেক্সিটিও দিতে পারেন। Is there, হ্যাঁ এটা বললেন, তারপর বলতে পারেন হচ্ছে is there flexibility in the deadline? Alternatively, I am open to discussing potential adjustments to the project scope to achieve a realistic timeline. আপনারা বুঝতে পারছেন? Yes, মনের ভাবটাকে একদম প্রফেশনালি প্রকাশ করা সবচেয়ে সহজ পন্থা। Exactly. You cannot say no, but you have to say no. তো এভাবে করবেন। এরপর হচ্ছে negotiation. We typically pay through PayPal. Thank you for sharing. I really prefer this type of, ধরেন আপনি পেপালে কমফোর্টেবল না, or আপনার কান্ট্রি পিপল সাপোর্ট করে না, or বা আপনার পেপাল রেট বেশি কাটে, এনিথিং, we typically pay through this. আপনি বলবেন thank you for sharing. I understand that. I usually prefer this form payment. Would it be possible to discuss alternative payment methods to ensure a smooth and secure transaction? কারণ অনেক ক্ষেত্রে অনেক ধরনের পেমেন্ট এরিয়া আছে যেখানে হচ্ছে পেমেন্ট হতে 7 to 10 ওয়ার্কিং ডেজ লেগে যায়, ঠিক আছে? তো ওনারা কোনটা ব্যবহার করবে আমি জানি না। যেমন আমার অফিস হচ্ছে ডিল ইউজ করে। ডিল হচ্ছে আমাকে আমার কোম্পানি টাকা ছেড়ে দেওয়ার 7 ওয়ার্কিং ডেজ পরে আমি পেমেন্ট রিসিভ করি আমার ব্যাংকে, সো উইচ ইজ আ লং টাইম, রাইট? এর মাঝখানে যদি কোনো প্রবলেম হয় তখন হচ্ছে আমার তখন ব্যাংকে কন্ট্যাক্ট করতে হবে, তখন আমার অফিসে কন্ট্যাক্ট করতে হবে, যেহেতু আমার ইন্টারন্যাশনাল অফিস, মানে মালয়েশিয়া বেসড না, সো তখন অনেক হ্যাসেল হয়ে যায়। এটা একবার হয়েছিল, তখন আমার ডিল সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করতে হয়েছে, আমাকে আমার কোম্পানিতে ইনফর্ম করতে হয়েছে, প্লাস হচ্ছে আমার ব্যাংকে যেও বলতে হয়েছে। সো এইসব হ্যাসেল যদি আপনার কাছে মনে হয় যে না আপনি চাচ্ছেন না বা চান না, আপনি অলরেডি জানেন যে এটা এরকম কমপ্লিকেটেড, আপনি অল্টারনেটিভ কিছু একটা বলবেন। আর আই থিঙ্ক পেপাল রেট বেশি কাটে, দ্যাটস ওয়াই আই ট্রাই টু অ্যাভয়েড পেপাল। I'm not sure about Wise and Payoneer, but যেটাতে আপনারা কমফোর্টেবল সেটাই নেবেন। ওকে, এই সমস্ত ক্ষেত্রে ডিসকাস করে নেবেন। ডিরেক্ট ব্যাংক ট্রানজাকশন যদি হতো সবচেয়ে বেস্ট হয় আসলে, কিন্তু যেহেতু নাই, সো নাই। ওকে, আই থিঙ্ক এই আপনাদের নায়ের ক্ষেত্রে টাইমলাইন আর বাজেট এগুলোর ক্ষেত্রে হচ্ছে নো এর যে ব্যাপারটা সেটা আসে, অন্যান্য ক্ষেত্রে আসে না। রিকোয়ারমেন্টস বা এগুলোর ক্ষেত্রে আসলে আসে না, কারণ আপনার প্রোফাইল ম্যাচ করে তারা নেয়। তো নো হচ্ছে আপনার টাইমলাইন, নেগোসিয়েশন এই সমস্ত ক্ষেত্রে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা নো বলবেন। ওকে, আর কোনো যদি টপিক আপনাদের মাথায় আসে যে ম্যাডাম এরকম একটা কিছু হতে পারে, ওখানে আমরা নো কিভাবে বলবো, আমাকে অবশ্যই জানাবেন। তার আগে কেস স্টাডিজ গুলা পড়বেন, স্পেশালি যেটা 1-to-1 হয়েছে, পিডিএফ আমি শেয়ার করেছি ইন্ডিভিজুয়ালি, সেটা প্লাস প্রাইভেটটা, আগে ওইটা পড়বেন। অ্যান্ড সবাই সবারটা পড়বেন, নট জাস্ট নিজেরটা না, কারণ এক একটা এক এক রকম। একটা ব্যাপার দেখবেন, কিছু 1-to-1 সাপোর্ট সেশনে আমি আপফ্রন্ট পেমেন্ট নিয়ে কথা বলেছিলাম, ডিপোজিট নিয়ে কথা বলেছিলাম, এই জিনিসগুলো হচ্ছে পড়বেন। এরপরে আমাকে হচ্ছে কোয়েশ্চেন করবেন, আউট অফ নো ওয়্যার আমাকে হঠাৎ করে বলবেন না যে ম্যাডাম এটা কেমনে করবো, বিকজ আই অলরেডি এক্সপ্লেইনড ইট মাল্টিপল টাইমস। ঠিক আছে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। না, মিটিংটা লিড কে করলে ভালো হয়?
মিটিং সাধারণত আপনার ইন্টারভিউয়ার লিড করবে। যদি সেটা কোনো কি বলে এজেন্সি ছাড়া ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের কাজ হয়? ইন্ডিভিজুয়াল পার্সনের কাজ যদি হয়, অনেক সময় ইন্ডিভিজুয়াল পার্সনরা হচ্ছে একটু ভেগ হয়, কারণ তারা জানে না যে আপনি তাদেরকে বোঝাতে পারবেন না হোয়াট ইজ অ্যাজেক্স, হোয়াট ইজ পিএইচপি তে একটা অ্যাজেক্স অ্যাড করলে কি হবে এটা তারা বুঝবে না। সো ইন দোজ কেসেস ইউ হ্যাভ টু টেক দ্য লিড। বাট এজেন্সির ক্ষেত্রে দে আর অলরেডি এক্সপার্ট, দে হ্যাভ টিম, দে জাস্ট ওয়ান্ট আ ফ্রিল্যান্সার টু অ্যাটেন্ড। তো কনভারসেশনের লিড কে নিবে সেটা আপনি বুঝতে পারবেন আপনার সাথে যার কথা হচ্ছে তার কথার টোনের উপর। আপনি যদি দেখেন যে সে তার, আমি তাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এরকম এর আগে, আই থিঙ্ক তার কোডম্যান বিডিরই ভিডিও ছিল, যেখানে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট খুবই, মানে ক্লায়েন্টের কালার প্যালেট মানে কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই। সো এই সমস্ত ক্ষেত্রে কিভাবে ক্লারিফিকেশন নিবেন, এটা কালকে অবশ্যই আমি দেখাবো কিভাবে ক্লারিফিকেশন নিবেন, কত ভাবে ক্লারিফিকেশন নেওয়া যায় সেটা হচ্ছে কালকে দেখাবো, ফাইল দিব কালকে। তো ওই ধরনের ক্ষেত্রে আপনাকে হচ্ছে লিড নিতে হবে, এন্ড আপনাকে যতক্ষণ না পর্যন্ত ক্লারিফাই হবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ নেবেন না। এন্ড অবশ্যই বিগ প্রজেক্টের ক্ষেত্রে পেমেন্ট আপফ্রন্ট বা পেমেন্ট ডিপোজিটটা নেবেন। আপনাদের ফাইবার আর আপওয়ার্ক ক্র্যাশ কোর্সেও হয়তো এই ধরনের জিনিস দেখানো হবে, ওখানকার মেন্টরদেরকেও বলতে পারেন, কারণ তারা অলরেডি বিগ ফ্রিল্যান্সার, স্টিল ওয়ার্কিং। সো এটা ভালো আইডিয়া, আমার কাছে মনে হয় ভালো আইডিয়া এটা। আমার পরিচিত যারা আছে তারা এটা করে, সো তাদের থেকে এই আইডিয়া নিয়ে হচ্ছে আপনাদের এই স্টাডিজ গুলো রেডি করা হয়। তো আমার সাজেশন হচ্ছে এটা, বাকি এটা আপনারা আরো শিখবেন, আরো জানবেন একটু। জি ম্যাম। আই থিঙ্ক আমার আজকে পড়ানো এতটুকুই। আপনাদের আজকে আমার বিজনেস কমিউনিকেশন নিয়ে যা যা বলার ছিল, যে সমস্ত ভোকাবুলারি যা যা দেওয়ার ছিল, আমি আজকে সব দিলাম। আপনারা ফাইল পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই ড্রাইভে, আপনারা একটু স্টাডি করবেন। অ্যান্ড আপনাদের একটা হোমওয়ার্ক ছিল রিগার্ডিং অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস, রিমেম্বার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা আমরা ট্রাই করব কালকে কভার করার, ঠিক আছে? আমরা কালকে এটা কভার করার ট্রাই করব। অ্যান্ড আপনাদের কালকে স্যাটারডে ক্লাস হয় নাই, আপনারা যারা ব্যাচ রিপ্রেজেন্টেটিভ আছেন তারা কি অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন গ্রুপে? আপনারা হচ্ছে একটু গ্রুপে দিয়ে দিবেন। 263 ব্যাচের কি কালকে ক্লাস আছে 8টা থেকে 10টার মধ্যে? এনিওয়ান ফ্রম 263? নো ম্যাম, 10:30টায় আছে। ওকে, স্যাটারডেতে ক্লাসটা যেহেতু হয়নি, তো এর জন্য কালকে মানডেতে হচ্ছে আমরা 8টা থেকে 10টাতে ক্লাসটা নিব, ঠিক আছে? আপনারা যদি ক্লাসের ব্যাপারে কোনো আপডেট না পেয়ে থাকেন, অবশ্যই ব্যাচ রিপ্রেজেন্টেটিভকে জিজ্ঞেস করবেন যে আপডেট কি। ওকে, সো কালকে 8টা থেকে 10টা হচ্ছে, 8টা থেকে আমরা 9:30 বা 9:45 পর্যন্ত কালকে ক্লাসটা থাকবে। অলরাইট? জি ম্যাম, এটা আমি গ্রুপে বলে দিব। হ্যাঁ, সবার গ্রুপে হচ্ছে এটা বলে দিবেন, কালকে রিপ্লেসমেন্ট ক্লাস হচ্ছে মানডেতে। ওকে, অ্যান্ড সাপোর্ট সেশন হচ্ছে সাধারণত, let me check the students, যারা সাপোর্ট সেশন নিতে চান ব্যাচ রিপ্রেজেন্টেটিভদেরকে হচ্ছে গিয়ে রিচ আউট করবেন আগে, কারণ অনেকে আপনারা নাম দেন বাট পরে আর জয়েন করেন না। এটা প্রথম 2টা সেশন আমি দিয়েছিলাম ওয়েডনেসডেতে, বাট দেখা গিয়েছে যে আপনারা কেউই জয়েন করেন নাই। অ্যান্ড সাপোর্ট সেশনটা এরকম না যে আমি ক্লাস নিচ্ছি, সাপোর্ট সেশনে ক্লাস হয় না, সাপোর্ট সেশনে হচ্ছে কার কি প্রবলেম সেটা তারা শেয়ার করে, এটা হচ্ছে সাপোর্ট সেশন। অ্যান্ড সাপোর্ট সেশন ইজ নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে অপশনাল। তো যদি সাপোর্ট সেশনে হচ্ছে অ্যাটেন্ড করতে চান, আপনারা ব্যাচ রিপ্রেজেন্টেটিভ যোগাযোগ করবেন। সাধারণত ওয়েডনেসডেতে হচ্ছে সাপোর্ট সেশন হয়ে থাকে, ওয়েডনেসডে ও ফ্রাইডে। ওকে, এনি মোর কোশ্চেনস? না ম্যাম। আর কারো কোনো মাথায় কোনো টপিক থাকলে সেইং Ma'am, রিলেটেড টু নো এন্ড এভরিথিং, গ্রুপে লেট মি শর্ট নোটিস দিয়ে দিছি ম্যাম, নোটিসটা কি ঠিক আছে একটু ক্রস চেক করে দিবেন? check first. Saturday English replacement class will be held on Monday from 8 p.m.
আমি কোনো আমি আমি কোনো টেক্সট পাইনি। আপনি আমাদের হচ্ছে কোর্সের ব্যাচের কথা বলছি, সেখানে দিয়ে দিছি এটা। ওখানে আমি নেই, তো আমি আসলে ক্রস চেক করতে পারছি না। ওকে ম্যাম, আমি হচ্ছে সাপোর্ট ব্যাচেও দিচ্ছি। ম্যাম জি, অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমি মানে একটু মিস করছি। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার ব্যাচ রিপ্রেজেন্টেটিভ কোনো অ্যানাউন্সমেন্ট দেননি? আমার ব্যাচে আমি দিয়ে দিছি ম্যাম। আপনি কোন ব্যাচের? অনিল পরশ 270 ওয়ার্ডপ্রেস। 270 কে রাশিদুল ভাই? জি ম্যাম। আপনি কি দিয়েছিলেন অ্যানাউন্সমেন্ট? মনে পড়তেছে না, মেবি মিস হইতে পারে। একটু কষ্ট করে আর একবার দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিব। দুইটা অ্যানাউন্সমেন্ট আলাদা আলাদা দিয়ে দিব। এটা ওকে ওকে। স্যাটারডে ইংলিশ একটু এডিট করে দিচ্ছি। অ্যানাউন্সমেন্ট সাধারণত এভাবে দেবেন যাতে করে হচ্ছে এটা অ্যাটেনশন গেট করে। অ্যানাউন্সমেন্ট ম্যাম আমি জুমের মিটিং এ অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছি। একটু ওয়েট করতে হবে আপনাকে। স্যাটারডে কত তারিখ ছিল? আজকে যদি 29 হয়, স্যাটারডে 28 তারিখ ছিল। ম্যাম মিটে আমি এক্সাক্ট অ্যাসাইনমেন্টের অ্যানাউন্সমেন্টটা দিছি। ওকে, আমি আপনার যে অ্যানাউন্সমেন্টের যে ইয়াটা, ওটা আমি টেমপ্লেটটা দিয়ে দিয়েছি। আপনারা এটা আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেন। আর হচ্ছে